কয়েকদিনের আলোচনায় কিছু বিষয় অমীমাংসিত থেকে, এর মধ্যে সবচেয়ে বড় বিষয় যেটা অমীমাংসিত থেকে গেছে সেটা হচ্ছে উচ্চকক্ষ গঠন এবং উচ্চকক্ষ কিভাবে গঠিত হবে তার সঙ্গে সংশ্লিষ্ট আরো দুটো বিষয় থেকে গেছে। এর মধ্যে একটি হচ্ছে নারীদের প্রতিনিধিত্ব কিভাবে হবে সেটা, এবং একই সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া কি হবে, এইগুলির বিষয়ে আমরা আসলে এক জায়গায় আসতে পারিনি এবং অনেকেই যেটা বলেছেন যে এগুলি আসলে আরো বেশি গুরুত্বের সঙ্গে আলোচিত হওয়া দরকার। এই সপ্তাহান্তে আমাদের সঙ্গে বেশ কয়েকটি রাজনৈতিক দলের কথা হয়েছে, তারা যোগাযোগ করেছেন, আমাদের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। তাদের পক্ষ থেকে যেটা অনুরোধ এসছে সেটা হচ্ছে যে এই বিষয়গুলো, বিশেষত উচ্চকক্ষের বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ যার সঙ্গে আরো দুটো বিষয় অত্যন্ত প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট, সেগুলো তারা একটু নীতি নির্ধারণ পর্যায়ে আলোচনা করতে চান এবং সেজন্য একটু সময় দরকার। সপ্তাহান্তে আমরা আশা করছিলাম সেটা সম্ভব হবে, অনেকের ক্ষেত্রে সেটা সম্ভব হয়নি, বিভিন্ন রকম অনুষ্ঠানের কারণে সেটা সম্ভব হয়নি এবং অন্যান্য সাংগঠনিক কাজের কারণে সম্ভব হয়। সেই কারণে আমরা কমিশনের পক্ষ থেকে আজকে যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে আমরা এই বিষয়গুলো আরেকটু পরে মুলতবি করে দুদিন বাদ দিয়ে আমরা আজকে হচ্ছে রোববার, সোম, মঙ্গলবার বাদ দিয়ে আবার বুধবার বসি। এই সময় আমরা আশা করছি যে আপনারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে ফিরে আসতে পারবেন এবং তাতে করে হয়তো আরেকটু সাবস্টেন্টিভলি দ্রুত অগ্রগতি করবে। এখানে বসে চেষ্টা করার চেয়ে আপনারা, এটা আপনাদের পক্ষ থেকে অনুরোধ এসছে, আমরাও বিবেচনা করেছি এবং কমিশন নিজেও মনে করে যে কমিশনের নিজেরও একটু বসা দরকার, এই যে অগ্রগতি হচ্ছে বা যতদূর আমরা আগাচ্ছি। তো সেই জন্য আগামী দুদিন আমরা আলোচনার মধ্যে থাকবো না, এই অর্থে যে আনুষ্ঠানিকভাবে আমরা এখানে থাকবো না, আলোচনার মধ্যে থাকবো। আমরা আশা করছি আপনাদের দলীয় পর্যায়ে আলোচনা হবে এবং তারপরে আমরা অন্যান্য বিষয়গুলি নিয়ে অগ্রসর হব এবং আগামী সপ্তাহে গোড়াতেই আমরা এই গুরুত্বপূর্ণ আপাতত ইত্যাদির বিষয়গুলো ইতিমধ্যে আমরা আজকে এবং বুধবার দিন যেগুলো সরাসরি আপাততের সঙ্গে যুক্ত নয় সেগুলো নিয়ে আমরা বরং আলোচনা করে খানিক দূর অগ্রসর হই। হ্যাঁ, তার মধ্যে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম, যেটা আমাদের 19 তারিখের প্রকৃতপক্ষে আলোচনাসূচি ছিল, আমরা সেখানে শুরু করেছিলাম প্রধানমন্ত্রীর মেয়াদ বিষয়ে। আজকে আমরা সেই কথাটা বলবো, সংবিধানের এবং রাষ্ট্রের উন্নতি বিষয়ে যে আলোচনা সেটা আমরা করব এবং নির্বাচনী এলাকা নির্ধারণ, এই তিনটি আসলে 19 তারিখের এজেন্ডা ছিল, সেই জায়গায় আমরা ফিরে যাবো আজকে, সেটার মধ্যে অগ্রসর হবো। আবারও এটা গণমাধ্যমের প্রতি অনুরোধ যে আপনারা এই সহযোগিতাগুলো করছেন, এটা আমাদের সময় নেই, অনেকটা সময় আপনারা, আমরা বুঝতে পারি আপনারা কভারেজ জন্য চেষ্টা করেন, এই কারণেই বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে এটা পৌঁছানোর ব্যবস্থা হয়েছে, আলোচনা হচ্ছে। আর রাজনৈতিক দলের কথাবার শুনে দুটো অনুরোধ আছে, যদি আপনারা আমাকে অনুমতি দেন। প্রথমটা হচ্ছে একটু যদি আরেকটু আগে এসে তাড়াতাড়ি শুরু করতে পারি, তাহলে কি 5টার পরে আসলে প্রত্যেকেরই এক ধরনের প্রত্যেকেরই ব্যস্ততা থাকে। হ্যাঁ, আমরা ফলে ঠিক 5টায় যেন আমরা শেষ করি, তাহলে একটু আগে শুরু করতে পারলে আমরা তাহলে বুধবার দিন ঠিক যেন 10:30টার মধ্যে চলে এসে যত দ্রুত সম্ভব শুরু করতে পারি, তাহলে একটু আগে শেষ করি, এটা একটা অনুরোধ। আর দ্বিতীয় অনুরোধটা হচ্ছে যে অনুরোধটা আমি ধরেন ঐক্যমত্য কমিশনের দায়িত্ব প্রাপ্ত হওয়ার পর থেকে আপনাদেরকে আলাদা আলাদাভাবে বলেছি, আবারও এখন গণমাধ্যমের সামনেই সেটা আবার বলছি আপনাদেরকে, গণমাধ্যমেও বলেছি, প্রত্যেকে একটু বিবেচনা করুন যে আমরা এখানে এসেছি একটা বিশেষ পরিস্থিতি, সে পরিস্থিতিটা অত্যন্ত কঠিন, কঠোর, 16 বছরের সংগ্রাম, হাজার খানেক মানুষের আত্মদান, বহু লোকের গুম হওয়ার অভিজ্ঞতা, বহু লোক এখনো নিখোঁজ, গুম হয়ে গেছেন, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে। এই যে আত্মদান, যার সঙ্গে আপনারা সংশ্লিষ্ট, আপনাদের কর্মী, আপনাদের সংগঠন, তারা প্রাণ দিয়েছেন, নিপীড়ন সহ্য করেছেন, এইটাই তো পরিবেশ, এইটাই তো পরিস্থিতি, এই কারণেই তো আমরা এখানে আসতে পারলাম, না হলে তো এই জায়গায় এইভাবে বসতে পারতাম। ফলে এইটা একটু বিবেচনায় রেখে কোন জায়গায় আমরা একমত হতে পারি, কোন জায়গায় আমরা কতদূর পর্যন্ত যেতে পারি, একটু ছাড় দেওয়ার জায়গাটাতে আসুন। আপনারা আসছেন, কিন্তু আরেকটু আগালে আমরা যত দ্রুত জুলাই সনদ করা সম্ভব বলেছি, জুলাই সনদ জুলাই করবো, করার মধ্য দিয়ে যেন আমরা এই পর্বের এই অংশের জায়গাটাতে শেষ করতে পারি। পাশাপাশি নির্বাচনের প্রক্রিয়া চলছে,
পাশাপাশি বিচার প্রক্রিয়া চলছে, এগুলো সমান্তরালভাবে চলবে চলতে দিতে, কিন্তু এটা আমাদের দ্রুত করা দরকার। সেই জন্য আপনাদের কাছে আবারও আমার আন্তরিক কমিশনের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত অনুরোধ যে আপনারা আরেকটু ছাড় দেওয়ার জায়গায় আসুন, তাহলে আমাদের জন্য সহজতর হবে এই জায়গায় আসা। আপনারা চান, আমরা বলে কিছু নেই, আমি কমিশনকে আমরা বলে সম্বোধন করি এই কারণে যে এক অর্থে, কিন্তু আমরা আপনারা বলে কিছু নেই, আমরা সকলে একত্রে এক জায়গায়, আমরা সকলে মিলেই এক। আসুন আমরা সকলে মিলে এই একই জায়গাটায় ধরে রাখতে পারি। সবাইকে ধন্যবাদ। গণমাধ্যম কর্মীদের প্রতি অনুরোধ যে আপনারা যদি একটু ধন্যবাদ মাননীয় সহসভাপতি। আমি আমাদের ইনফরমেশন অফিসার জনাব তবন সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের গণমাধ্যমের বন্ধুদের একটু সাহায্য করুন, তাদের কাজ শেষ করে দ্রুত তারা তাদের জায়গায় গিয়ে অবস্থান নেবেন। আমাদের আজকে মাননীয় সহসভাপতি যেভাবে বললেন, একদম শুরুতেই আমরা প্রধানমন্ত্রীর মেয়াদ বিষয়ক আলোচনায় যাচ্ছি। তো এ বিষয়ে যারা আগে কথা বলেছেন তারা তো বলেছেনই, এখন যাদের সুনির্দিষ্ট পয়েন্ট এ বিষয়ে আছে তারা যদি দয়া করে তাদের স্লিপটা আমাদের কাছে পাঠান, তাহলে আমরা সেভাবে প্রত্যেককে আমরা আমন্ত্রণ জানাতে পারি কথা বলবার জন্য। মাইক্রোফোন কার কাছে? এখানে মাইক্রোফোন দেন। আমাদের এই যে এখানে বলেন, আফন্দি বলেন। ছোট্ট একটা বিষয়, ধন্যবাদ, শুভেচ্ছা সবাইকে। এই মাননীয় সহসভাপতি বলছেন যে আমরা আগামীকাল সোমবার, পরশু মঙ্গলবার 2 দিনের বিরতি বা মুলতবি, 2 দিন পর আপনারা আবার চালু করবেন সংলাপ। তো এই 2 দিন পর যখন শুরু হবে, সব মঙ্গল বিরতি দিয়ে বুধবার যখন শুরু হবে, তখন বুধবারের এজেন্ডাগুলো যদি আমরা পেতাম, তা দলীয় ফোরামে আমরা আলোচনা করার সুযোগ পেতাম। ধন্যবাদ। ধন্যবাদ। সেটা দিয়ে দেওয়া হবে, বিকেলের মধ্যে সেটা দিয়ে দেওয়া হবে, সন্ধ্যার মধ্যে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে। এই যে বিষয়টা বিধান করতে পারি। শাহিন, আমি আপনার প্রতিশ্রুতি দিলাম, লক্ষ্য করুন। মনিরা হচ্ছে ওই যে খালেদের জায়গায় চলে যান, আপনি যারা এখানে বসেন, আর আপনার তো আছে এখানে সাইফুল ভাইকে একটু মাইক্রোফোন দেন। এই যে এখানে আপনাদের সবাইকে সালাম এবং ধন্যবাদ। আমি একটা প্রসিডিউরাল বিষয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম, যে আমরা আলোচনার সুবিধার জন্য, যে আমরা ধরুন আজকে শুরুতেই আমরা 2 দিন আগে যেখানে শেষ করেছিলাম সেই বিষয়গুলো শুরুতে যদি আপনারা একটু রিক্যাপ আকারে, যে সর্বশেষ দিন যারা সেশনে আমরা ছিলাম কি আলোচনা হয়েছে, সুনির্দিষ্টভাবে কোন কোন প্রশ্নে আমরা বোঝাপড়ার কাছাকাছি এসেছি, কোথায় ভিন্নমত আছে, দ্বিমত আছে, এই বিষয়টা যদি 1, 2, 3, 4 করে রিক্যাপ আকারে যদি আপনারা হাজির করেন, এবং সেখান থেকে আজকে ধরুন তাহলে কোন বিষয় শুরুতে কোনটা আমরা ফোকাস করব, প্রায়োরিটি দিক থেকে কোন বিষয়টা আলোচনার মধ্যে আসতে পারে, তাহলে আলোচনাটা বলতে পারেন আমরা একটু সুনির্দিষ্ট হয়। আলোচনা আমাদের জন্য অংশগ্রহণের জন্য এটা আগের যে কোনো সময়ের তুলনায় এটা কিছুটা সহজতর হতে পারে, সিদ্ধান্তের আসার ক্ষেত্রেও খানিকটা পথ তৈরি হয়। আরেকটা প্রশ্ন, যে এটা তো অনেকেরই জানার ইচ্ছে, যে আপনারা এটা কাল পরশু বিরতিতে, তো সেই বিরতি তারপরে কি ধরুন সোমবার মঙ্গলবার, তার মানে বুধ বৃহস্পতিবার কি এটা আবার চলবে কিনা, এ ব্যাপারে যদি সপ্তাহের কর্মসূচিটা যদি আপনারা আগে জানিয়ে দেন, এখানে দলগুলোর প্রত্যেকেরই দলীয় কর্মসূচি, নানা কর্মসূচি থাকে, তাহলে আমাদের পক্ষে দলের ক্যালেন্ডারটা তৈরি করা সেটা কিন্তু অনেক বেশি সহজতর হয় আর কি। আর সুবিধা হয় যদি আলোচনার রিক্যাপটা আপনাদের সেক্রেটারিয়েট যেটা আছেন তারা যদি আমাদেরকে নোট আকারে এটা কাগজ তারা যদি সাপ্লাই করতে পারেন, সামনে থাকলে তখন আলোচনা করতে তখন সুবিধা হয় আর কি। এগুলো নিশ্চয়ই আপনারা একটু বিবেচনার মধ্যে নেবেন আর কি। জি, ধন্যবাদ সাইফুল ভাই।
এই কারণেই আমরা একটু সময় নিচ্ছি 2 দিন। আমাদের যেটাকে আপনি আমাদের সচিবালয় বললেন, সেটার দিক থেকে তাহলে এই কাজটা আমরা করব। এক হচ্ছে যে আমরা আমাদের পরিকল্পনা ছিল, আশা করেছিলাম যে আমরা ক্রমাগত ভাবে 8-10 দিন বসে হয়তো অনেক কিছু অগ্রসর হওয়া যাবে। সেই কারণে এখন যেহেতু অগ্রসরের ক্ষেত্রে কিছু আবার বিবেচনার বিষয় থাকছে, ফেরত যাওয়ার, আমরা এখন থেকে যেটা করব সেটা হচ্ছে যে আগের দিনের আলোচনা হাইলাইট পয়েন্টটা যেটা আমরা দিতে পারি সেটা আমরা আন্তরিকভাবে চেষ্টা করবো, এই প্রতিশ্রুতি আপনাকে আমি দিতে পারি। এই ক্ষেত্রে গত দিনের আলোচনায় যেটা হয়েছিল, প্রধানমন্ত্রীর মেয়াদ প্রসঙ্গে একটু আমার নোট এবং ইসের থেকে যেটা আমি বলতে পারি সেটা হচ্ছে সামগ্রিকভাবে আপনার 20 মার্চ থেকে 19 মে পর্যন্ত আলোচনা এবং পূর্ববর্তী সময়ে আপনাদের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দেয়া মতামত অনুযায়ী এটা ঠিক যে কম সকলেই প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণের পক্ষে, 2-1টি ব্যতিক্রম ছাড়া। 3/4 ক্ষেত্রে আমরা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে 2 মেয়াদে সীমিত করা। বার এবং মেয়াদ নিয়ে একটা পার্থক্য ছিল। আমরা সংবিধান সংস্কার কমিশন যে প্রস্তাব দেখেছিলাম সেখানে ছিল বার, মেয়াদ নয়, কিন্তু যেহেতু আলোচনায় তাকে মেয়াদ হিসেবে শনাক্ত করার ব্যাপারে আছে, সেহেতু আমাদের কাছে মনে হয়েছে কমিশনে যেটা মেয়াদ হিসেবে উল্লেখ করাই বোধহয় ভালো হবে, বোঝাবুঝির স্বার্থে এবং কাছাকাছি আসার। সেখানে সেদিনের আলোচনায় একটা বিষয় উত্থাপিত হয়েছিল যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জনাব সালাউদ্দিন ব্যাখ্যা করেছিলেন। আমাদের আলোচনার নোটে যেটা দেখে গিয়েছিল যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে আলোচনার সময় একটা প্রশ্ন উঠেছিল 2 বার কনজিকিউটিভ, তারপর একবার বাদ দিয়ে আরেকবার করা, সর্বোচ্চ 3 বার। পরে এটা বোঝা যাচ্ছে যে, এবং এখন যেহেতু জাতীয়তাবাদী দলের প্রতিনিধি আছেন, এটা জাতীয়তাবাদী দলের প্রস্তাব নয়, এভাবেই বলা হয়েছে। সেই জায়গায় আমরা আসলাম। তাহলে এখন যেটা সেটা হচ্ছে যে এখন পর্যন্ত সেদিনের আলোচনায় 2-1টি ব্যতিক্রম ছাড়া 3/4 দল প্রধানমন্ত্রীর মেয়াদ 2 বারে সীমিত করার পক্ষপাত। 2 মেয়াদে, আবার নিজের একটা ইনক্লাইনেশন এই বার শব্দটার প্রতি, সেজন্য আমি ক্ষমা চাই। জি, 2 মেয়াদ বলতে 5-10 বছর যদি কমপ্লিট না হয় সেক্ষেত্রে 3য় মেয়াদের প্রসঙ্গ আসে। ধরুন কোন কারণে 1 বছর পরে একজনের মানে টেনিয়ার শেষ হয়ে গেল, সংসদ ভেঙে গেল, প্রধানমন্ত্রিত্ব শেষ হয়ে গেল, সেই ক্ষেত্রে 2 মেয়াদ পূর্ণ না হলে 3য় মেয়াদের অপশনটা আসবে। সেটা একজন প্রস্তাব করেছিলেন, সেটা তখন আলোচিত হওয়ার বিষয় হিসেবে নিতে পারে না। যেহেতু আপনি ওই প্রসঙ্গটা তুললেন যে 2 বার পরপর 2 বারের পরে একবার গ্যাপ দিয়ে 3য় বার, না সেটা এগুলো হচ্ছে আলোচনার আলোচ্য সূচিতে রাখবেন কিনা সেটা সিদ্ধান্ত নেয়। আচ্ছা, সেটা যেহেতু একটু মানে একটি দলের ক্ষেত্রে আমি লিখিতভাবেই যেটা আলোচনার সময় বলেছেন সর্বোচ্চ 3 বার, একাধিক ক্রমে 2 বারের বেশি নয়, একটি দলের পক্ষ থেকে বলা হয়েছে। আলোচনার মধ্যে জাতীয়তাবাদী দলের সঙ্গে আলোচনার সময় প্রশ্নটা উত্থাপিত হয়েছিল, আলোচিত হয়েছিল, বোঝার ক্ষেত্রে আমাদের মনে হয়েছিল বোধহয় জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এই ধরনের একটা প্রস্তাব আসছে। তো পরে এটা সুস্পষ্ট হয়েছে যে এটা জাতীয়তাবাদী দলের প্রস্তাব নয়। তাদের ঘোষিত যেটা, আবারও বলি, ঘোষিত এবং অন্যত্র যেটা তারা বলেছে এটা 2 বারের কথাই বলেছেন, পর 2 বার বলেছেন। কিন্তু আমরা বলছি যে 2 মেয়াদের। এখন মেয়াদ শনাক্তকরণের ক্ষেত্রে আমি এখানে একটু যদি এলাও করেন, পার্লামেন্টারি সিস্টেমের ক্ষেত্রে প্রাইম মিনিস্টারের টার্ম লিমিটের একটা এক্সাম্পল আছে, সেটা থাইল্যান্ডের কনস্টিটিউশনে যেভাবে লেখা আছে সেটা সুস্পষ্টভাবে বলা হয়েছে কত বছর মেয়াদ এবং বছর দুটোই উল্লেখ করা আছে, হ্যাঁ, যে এত বছর। তো আমরা চাইলে এইটাকে একটু কথাই মনে হয় যে স্বল্প মেয়াদ হলে সেটা 2 মেয়াদে যাবে কি যাবে না। সেক্ষেত্রে আপনারা এটা একটা প্রস্তাব হিসেবে আপনারা বিবেচনা করতে পারেন। বাংলাদেশের জাতীয় সংসদের মেয়াদ যেহেতু
প্রস্তাব ছিল 4 বছরের, সেটা গৃহীত হয়নি। অধিকাংশ প্রায় ইউনিয়নিমাসই বলতে পারি, 2-4টি দল ছাড়া ইউনিয়নিমাস ওই অর্থ হয় না, তারপরেও একেবারে সংখ্যাগরিষ্ঠতার ক্ষেত্রে দেখা গেছে যে এটা 4 বছর যেতে চাচ্ছেন না, সকলেই সবগুলো 5 বছর আকার পক্ষে। 5 বছর হলে 2 মেয়াদ, ফুল টার্ম হবে 10 বছর। সেক্ষেত্রে আমরা 2 মেয়াদ বা 10 বছরের পূর্ণযোগ করা যেতে পারে, যে প্রস্তাবটা এসছে সেটা আপনারা আলোচনা করে দেখতে পারেন। কিন্তু এখানে যেটা প্রথম প্রশ্ন, যেটা আলোচনার সাথে করা দরকার, যে টার্ম লিমিট করার ব্যাপারে কোনো আপত্তি আমরা পাইনি। এটা আমরা বলতে পারি যে এই ব্যাপারে ঐক্যমত্য আছে। যদি আপনাদের এখানে আপত্তি থাকে তাহলে সংক্ষেপে বলুন। এটা হচ্ছে 1 নম্বর, যে টার্ম লিমিট করার ব্যাপারে আপনারা মানে কোন রকম ডিসাইডিং ভয়েস আছে কিনা, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে টার্ম লিমিটের ক্ষেত্রে প্রপোজাল হচ্ছে 2 টার্মস, 2 মেয়াদের জন্য। তবে যদি মেয়াদ পূর্ণ না হয় তাহলে কি করা হবে সেটাও আপনারা বিবেচনা করতে পারেন। সেটাও যদি আমরা এক জায়গায় আসতে পারি সেটা সহজতর হবে আমাদের জন্য, যে তাদের সেটা আমরা লিখিতভাবে গ্রহণ করব। অনেক ধন্যবাদ মাননীয় সহসভাপতি জনাব ডক্টর মিজানুর রহমান। আমি কিছু স্লিপ পেয়েছি, আমি সেভাবে অগ্রসর হলে ভালো হয়। আমি প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি জনাব বুলবুল হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক সিপিবি। এই মাইক্রোফোন আমার মতে এইটা, কারণ কি আমরা ওইটা নিয়ে আলোচনা করবো কয়দিন করবো। আচ্ছা, আমরা খান ভাইয়ের কাছে ফিরে আসি, এটা শেষ করে আসি। আচ্ছা ঠিক আছে। মাননীয় সভাপতি এবং উপস্থিত সুধীবৃন্দ, সকলকে সালাম এবং শুভেচ্ছা জানিয়েই আমি সংশ্লিষ্ট বিষয় থেকে কথা বলি, অন্য বিষয়ে নাইবা গেলাম। যে আলোচনাটা হচ্ছে আমি কংক্রিট সেটাকে বলি। তার আগে একটু ছোট্ট কথা, খালি ভূমিকা সময় না নিয়েও বলি। আমাদের বিবেচনায় যে এইখানে ঐক্যমত্য কমিশন যে ধৈর্য ধরে এবং সকলের কথা যতটুকু সম্ভব সময় আমরা বিবেচনা করি, শুনে যেভাবে অগ্রসর হচ্ছেন, সেটি অবশ্যই একটা পজিটিভ দিক। আমি শুধু এই ব্যাপারে একটা বিষয় দৃষ্টি আকর্ষণ করব। অনেক সময় বাইরে যেটা মনে হচ্ছে যে আমরা বোধহয় শুধুমাত্র একটা বিষয় আলোচনা করছি, কিন্তু আলোচনার যে নানা মাত্রা আছে সেটা যদি আপনারা এবং আমরা পরে যারা অন্যান্য মাধ্যমে কথা বলি সেটা যদি একটু বিস্তৃত করি, তাহলে আমার মনে হয় যে যারা বাইরের থেকে শুনতে চান তারা বিষয়টা বুঝবে। না হলে একটা ভুল মেসেজ যাচ্ছে বলে আমি মনে করি, সেটা এখানে তুলে ধরলাম। আচ্ছা, যাই হোক, এখানে প্রধানমন্ত্রীর বিষয়ে এখানে আমি বিস্তারিত আলোচনার প্রয়োজন মনে করছি না, কারণ আমরা যখন ঐক্যমত্য কমিশনের সাথে বসেছিলাম তখন এটা বলেছি, এবং আলোচনাটা যে কারণে আসছে আমি শুধু সেই জায়গায় একটু দৃষ্টি আকর্ষণ করি। অনেক সময় এটাও আমার মনে হয় একটা প্রথম ভুল একটা উপস্থাপনা আমাদের বিবেচনা, যে মনে হচ্ছে আমরা যে কর্তৃত্ববাদ, স্বৈরাচার, তার যে প্রবণতা রোধ করার জন্য শুধুমাত্র এই কাজটা করলে হয়ে যাবে। এই ভুল বিবেচনাটা যাতে না হয়, কারণ আমি বলছি যে শুধুমাত্র একটা কাজের মধ্য দিয়ে কর্তৃত্ববাদ, স্বৈরাচারী প্রবণতা রোধ হয়ে যাবে এইটা বললে দেখবেন যে আগামী কিছুদিন পর একটা নির্বাচন হলো, একটা ঘটনা ঘটলো, তখন আবার একটা ভুল মেসেজ গেল, তোমরা করলাটা কি। আমি বলছি সেই জায়গাতে আমাদের টোটালি আলোচনাটা অলওয়েজ থাকা উচিত বলে মনে করি। তবে নিঃসন্দেহে আমরা মনে করি যে আমাদের দেশ তার বাস্তবতা সংসদীয় গণতন্ত্রের ধারায় আছে, সেক্ষেত্রে অবশ্যই প্রধানমন্ত্রীর একটা বিশেষ ভূমিকাতে এখানে থাকবে, কারণ তিনি সংসদীয় গণতন্ত্রের প্রধান ব্যক্তি। কিন্তু তিনি যাতে তার কাছে একছত্র ক্ষমতা না যায়, যে পিরিয়ডে থাকবেন সেই পিরিয়ডটা তিনি যাতে তার সংসদের সবাইকে নিয়ে করতে পারে, এই জন্য আমরা 2 মেয়াদের প্রশ্নটাকেই যেভাবে এখানে কথা হলো 12 মেয়াদ, সে ব্যাপারে হয়তো আমরা বিবেচনা করতে পারি। কিন্তু আমাদের বিবেচনা এখন যে আলোচনা আসলো ওইভাবে শব্দ এত বছর এইটা না বলে 2 মেয়াদটা বলাটাই ভালো। কেন আমি বলছি এ ব্যাপারে ছোট্ট বক্তব্যটা হচ্ছে আমরা যে এই যে কর্তৃত্ববাদী সরকারকে পদানত করে, তাকে পদদলিত করে, তাকে পতিত করে নতুন যে ধারায় আসছি, সেই ধারায় কেন আমরা দৃঢ় থাকবো না, যে আমরা সংসদীয় গণতন্ত্রের এবং কর্তৃত্ববাদকে প্রতিহত করে গণতন্ত্রের যে ধারা আমরা এগিয়ে যাব, তাতে অবশ্যই যতদিন তার মেয়াদ আছে সেই মেয়াদের মধ্য দিয়েই আমরা আগানোর কাজটা করব। অন্য কোনো নেগেটিভ চিন্তার থেকে এই পজিটিভ ধারায় যেই 2 মেয়াদে প্রধানমন্ত্রীর
মানে কি বলবো যে এইটাকে নির্দিষ্ট করে রেখে অগ্রসর হওয়ার পক্ষে আমরা, সেইটা এই পয়েন্টে আমি বিবেচনা করি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব রহিম হোসেন প্রিন্স। রফিকুল ইসলাম খান ভাই কি মানে এই পয়েন্টটাই তো, আর কিছু তো এই মুহূর্তে বলবেন না? জি অনেক ধন্যবাদ। আমন্ত্রণ জানাচ্ছি জনাব শেখ রফিকুল ইসলাম বাবলু, ভাসানী জনশক্তি পার্টি, এবং এরপরে আসবো জনাব মাওলানা ইউসুফ আশরাফ আপনার কাছে। ধন্যবাদ সবাইকে। আমি প্রথম দিনও বলেছিলাম আমাদের 52 থেকে 71, 71 থেকে 2008, 2008 থেকে 2024 বারবার এই দেশের মানুষ রক্ত দিয়েছে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে। এই পরিস্থিতির কারণে আমি ওই দিনও প্রস্তাব দিয়েছি এবং যখন দলীয়ভাবে আমরা আপনাদের সঙ্গে সাক্ষাৎ করেছি এই বিষয়টি নিয়ে আমরা বলেছি 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হওয়া উচিত না, এবং এটা আমার মনে হয়, আমাদের দল মনে করে এটা 2 বারের বেশি কোনো প্রধানমন্ত্রী হওয়া উচিত নয়। এখানে প্রশ্ন জাগতেই পারে যে যদি একটা পার্টি বারবার ক্ষমতায় আসে তখন কি হবে? তখন ওই দলেরই অন্য যে কোনো সিনিয়র নেতা বা তারা যাকে ভালো মনে করবে তাকে নির্বাচিত করবে। কিন্তু আমরা গত ফ্যাসিস্ট রিজিমে দেখেছি যে আমি তো 4 বার নির্বাচিত হয়েছি, আর কতবার হব? কেউ বলেছেন আমরা তো অনেকবারই আসলাম। এই যে এই প্রবণতা থেকে, স্বৈরতন্ত্র থেকে দেশকে বের করে আনার জন্য আজকে আমরা এখানে বসছি। কেন বসছি সেই কথাটি চিন্তা করে আমরা মনে করি যে 2 বারের বেশি কোনো ব্যক্তিকে 2 মেয়াদের বেশি কোনো ব্যক্তিকে প্রধানমন্ত্রী করা উচিত হবে না। এবং যে কথাটি প্রশ্ন উঠছে যে 2 মেয়াদ যদি পূর্ণ করতে না পারে সেই ক্ষেত্রে বিবেচনা করা যেতে পারে, কিন্তু 2 বারের বেশি একটি ব্যক্তি কোনোদিন প্রধানমন্ত্রী হওয়া উচিত হবে না বলে আমরা মনে করি, সেটি আপনার বলা হলো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব শেখ রফিকুল ইসলাম বাবলু। আমন্ত্রণ জানাচ্ছি মাওলানা ইউসুফ আশরাফ, এবং এরপর আমি আসবো ব্যারিস্টার সানি আব্দুল হকের কাছে। সালাম আলাইকুম। আমি মূল এজেন্ডা যাওয়ার আগে একটা সংশোধনের ব্যাপারে প্রস্তাব করছি। 70 অনুচ্ছেদের যেটা আমরা ঐক্যমত পোষণ করলাম, অর্থ বিল আর আস্থা ভোট ব্যতীত অন্য যে কোনো বিলে মনোনীত দলের বিপক্ষে ভোট দেওয়া যাবে। কিন্তু এখানে যে রেজুলেশন পাঠানো হলো এখানে বিষয়টা কিন্তু উল্টো হয়ে গেছে। কারণ এখানে লেখা আছে সংসদে উক্ত দলের বিপক্ষে অর্থ বিল এবং আস্থা ভোট ব্যতীত ভোট দান করেন, তাহা হলে সংসদে তাহার আসন শূন্য হবে। এটা তো আমরা সিদ্ধান্ত নিই নাই। এখানে এটা সংশোধন হওয়া দরকার যে আস্থা ভোট আর অর্থ বিলের বেলায় যদি দলের বিপক্ষে ভোট দেয় তাহলে আসন শূন্য হবে। তো এই বিষয়টা কিন্তু সংশোধন হওয়া দরকার। 2 নম্বর বিষয় যেটা যে প্রধানমন্ত্রীর মেয়াদে আমরা দুই টার্মে মানে পরপর 2 মেয়াদ প্রধানমন্ত্রী এক ব্যক্তি থাকবেন, এটার মধ্যে একমত। তার কারণ এর বেশি দরকার মানে প্রয়োজন নাই, দরকার হলে অন্য ব্যক্তি, ওই দলেরই অন্য ব্যক্তি এই প্রধানমন্ত্রী হবেন যদি ওই দল নির্বাচিত হয়। ধন্যবাদ। ধন্যবাদ মাওলানা ইউসুফ আশরাফ। ব্যারিস্টার সানি আব্দুল হক, এবি পার্টি। এরপরে আমি আসবো জনাব ডাক্তার মিজানুর রহমান, গণফোরাম আপনার কাছে। আসসালামু আলাইকুম। এখানে 19 জুনের যে প্রধানমন্ত্রীর মেয়াদ সংক্রান্ত 2টো কমিশনের প্রস্তাব দেয়া আছে। একটা হচ্ছে সংবিধান সংস্কার কমিশন, আর একটা হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ দেয়া আছে। এই দুটো যদি আমরা একটা হলিস্টিক রিডিং দেই, দুটো যদি আমরা কম্বাইন্ডলি পড়ি, দেখা যাচ্ছে যে এই দুটোর মধ্যে একটা এলিমেন্ট ওভারল্যাপিং আছে, একটা কম্পোনেন্ট, আর দুটো মিউচুয়াল এক্সক্লুসিভ। যেটা ওভারল্যাপিং সেটা হচ্ছে যে একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে সর্বোচ্চ 2 বার দায়িত্ব পালন করতে পারবেন, এটা বলছে
সংবিধান সংস্কার কমিশন, ঠিক একই কথাই বলছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। আর মিউচুয়ালি এক্সক্লুসিভ যেটা সংবিধান সংস্কার কমিশন বলছে যে প্রধানমন্ত্রী, এটা প্রথম যে প্যারাগ্রাফ, এটাতে যেরকম নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যেরকম ক এবং খ হিসেবে ক্যাটাগরিক্যালি আলাদা করেছে, সংবিধান সংস্কার কমিশনের সুপারিশটা অন্তত এই পেপারে, যদিও মিউচুয়াল এক্সক্লুসিভ প্রপোজিশন, কিন্তু আলাদা করে ক খ আকারে দেয়া হয় নাই। তো আমি বোধ করছি হয়তো আমরা প্রথম অংশটুকু ফার্স্ট সেন্টেন্স নিয়ে আলোচনা করছি, যদি দ্বিতীয় বাক্য নিয়ে আলোচনা না করি তাহলে হয়তো আমি ওটা নিয়ে কথা বলবো না আর কি। এই ক্ষেত্রে আমি একটু ইন্টারজেক্ট করি। আমরা সেদিন 19 তারিখে কিন্তু এই আলোচনা করেছিলাম, এখানে কয়েকটা পয়েন্ট আছে, এগুলোকে আমরা সেপারেট করে ফেলেছিলাম। যেমন ধরেন এই প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি রাজনৈতিক দলের প্রধান এবং সংসদ নেতা, এইটা আমরা পরে ডিল করবো বলেছি। এখন আমরা প্রাইম মিনিস্টারের টার্ম লিমিটটা নিয়ে কথা বলছি, এর বাইরে এবং যেমন ধরেন সংবিধান সংশোধনের মধ্যে রাষ্ট্রপতি পদে নির্বাচন করতে পারবেন কিনা, আমরা যদি যখন রাষ্ট্রপতি পদে নির্বাচন প্রক্রিয়া নিয়ে কথা বলবো সেখানে আমরা আলাপ করবো অথবা করবো না। এই মুহূর্তে আমাদের প্রেসাইজলি প্রশ্নটা হচ্ছে যে প্রাইম মিনিস্টারের টার্ম লিমিট 2 বারে করার ব্যাপারে কারো কোনো আপত্তি আছে কি নাই? থ্যাংক ইউ স্যার। আমরা ইন প্রিন্সিপাল আমরা সবসময় কনসিস্টেন্টলি বলে আসছি যে প্রাইম মিনিস্টারের যে মেয়াদ এটা আসলে 2 বার থাকা দরকার। এখন স্যার এটার সাথে আসলে এই 10 ইয়ারটা এই ডিউরেশনটা বিবেচনা করা ভেরি এটা ইন্টারটুয়াইন্ড বলা চলে আর কি। কারণ আপনাদের প্রস্তাবনায় যেটা ছিল শুরু থেকে, যেটাকে রেডিউস ডাউন করে এটাকে 4 ইয়ার্স করা, যেটা আপনি যেটা একটু আগে বললেন, যেমনটা বলছিলেন যে মেজরিটি অফ দ্য পার্টিস তারা এগ্রি করেন নাই, তো এটাকে বোধ করছি এটা হয়তো 5 বছরেই বহাল থাকবে। যদি সেটা থাকে তাহলে 5 + 5 = 10। আর যদি আপনাদের ইনিশিয়াল যে পজিশন ছিল যে 4 বছর করে, তাহলে সেক্ষেত্রে হয়তো 3, 4, 12 করলে এটা 10 আর 12 হয়তো করা যেত। যেহেতু মনে হচ্ছে অ্যাপারেন্টলি যে এটা 5 বছরে বহাল থাকছে এক্সিস্টিং সময়ে, তাহলে এটাকে 3 বার যদি করা হয় বা 3 মেয়াদ যেটাই বলুন না কেন, এটা আনডিউলি লং রয়ে যাবে আসলে 15 বছর 15 ইয়ার্স। এই জন্য আমি যারা অন্যান্য দল আছে সবার কাছে আমার অনুরোধ থাকবে যে আসলে এটার সাথে এটার ডিউরেশনটা বিবেচনা করলে এটা খুব ইজি হবে যে ইসে আসা আর কি, সিদ্ধান্তে আসা যে যদি 5-5-5 হিসেব করি আমরা তাহলে 15 বছর হয়ে যাবে, ইট ইজ ভেরি লং। আর যদি আমরা এভাবে চিন্তা করি যেহেতু আমরা সবাই মোটামুটি একমত হই নাই 4 বছরের প্রপোজালটাকে, তাহলে এটাকে 10 বছর তো কয়েকটা লং টাইম। তো এইভাবে চিন্তা করলে আসলে 2 বারটাই বেশি লজিক্যাল মনে হয় কি আমাদের কাছে। আর মেয়াদ আর বারের সাথে যে একটা তৈরি হয়েছে, সেটা হচ্ছে মেয়াদ আর বার যদি আমরা একেবারে ক্লক চিন্তা করি, যে মেয়াদ বলতে আমরা 10 ইয়ার্স যদি মনে করি, ধরুন হাইপোথেটিক্যালি একজন 1 বছর পরে তার থাকা হলো না কোনো কারণে, আইদার হি ইজ ডিসমিসড অর গভর্নমেন্ট কোনো একটা কিছু হয়ে গেল। এখন যদি আমরা ক্লক ওয়াইজ চিন্তা করি তাহলে তো সে চিন্তা করবে যে 2 বার পরে গেল, আরো তার 8 বছর বাকি আছে। তো এইভাবে থিওরিটিক্যালি অ্যাটলিস্ট সে তো চিন্তা করবে আমি আরো 2 বার চলে যাওয়ার পর আরো আমার সময় আছে। এই জন্য আমি মনে করি যে টুয়াইস ইন এ লাইফ টাইম, এটাই হয়তো বেশি লজিক্যাল ভাবে মনে করি। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ জনাব ব্যারিস্টার সানি আব্দুল হক। মাননীয় সহসভাপতি, বিষয়টা তো এই বার এবং মেয়াদের একটা দ্বিতীয়তার মধ্যে আমরা পড়েছি। আবার আরেকটা জিনিস আসছে যে এখানে রফিকুল ইসলাম বাবু সাহেব বলেছেন যে কেউ যদি মেয়াদ পূর্ণ না করতে পারেন, এখন প্রধানমন্ত্রী পদের তো আসলে কোনো মেয়াদ নাই, সংসদের মেয়াদের সঙ্গে সংশ্লিষ্ট। এখন কোনো একটা কারণে সংসদ যদি 4 বছর 11 মাস পরে ভেঙে যায়, তাহলে সেটার হিসাবটা কি দাঁড়াবে? যে কোনো কারণে 6 মাস পরে ভেঙে যেতে পারে, 4 বছর 11 মাস পরেও ভেঙে যেতে পারে। এটাকে কিভাবে সমন্বয় করা যায়? আমার মনে হয় এটা একটা কমপ্লিকেশন, কি বলবো, যে কনফিউশন এরাইজ করেছে। আমন্ত্রণ জানাচ্ছি ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক গণফোরাম, মাইক্রোফোন দিয়ে এখানে, এবং এরপরে আমরা আসবো আব্দুল মাজেদ আতহারি, মেজানুল ইসলাম পার্টি। ধন্যবাদ সবাইকে। আমরা প্রধানমন্ত্রী পদে 2 মেয়াদে ব্যাপারে আমাদের সমর্থন আছে। 1, 2 হচ্ছে যে কথাটা এসেছে এটা অলরেডি বলা হয়েছে, তারপরে আমি একটু বলি যে আমরা বর্তমান সংসদীয় পদ্ধতিতে 5 বছরের জন্য মেয়াদ দেওয়া আছে। তো আমরা এই 5 বছরের মেয়াদের
পক্ষেই এবং সর্বোচ্চ 2 বার একজন প্রধানমন্ত্রী হিসেবে থাকতে পারবেন। এই ক্ষেত্রে একটা বিষয় যেটা আসছে যে ধরুন 1 বছর পরে কোনো কারণে অনাস্থা ভোটে তিনি প্রধানমন্ত্রী থাকতে পারলেন না, তো যদি দল অন্য কাউকে যদি প্রধানমন্ত্রী করে, তো এরপরে তিনি আবার যদি বলেন যে আমি তো 5 বছর থাকতে পারিনি এই মেয়াদ, তো এই ধরনের জটিলতা আসতেই থাকবে। সেই জন্য এই সংসদীয় পদ্ধতিতে তো দল তাকে নেতা নির্বাচিত করেন সংসদ কিংবা প্রধানমন্ত্রী। সেই হিসেবে আমরা মনে করি যে এই ধরনেরই হলে তো একজন ব্যক্তি আনলিমিটেড থাকতেই থাকবে। এই জন্য মেয়াদটা এই জায়গাটা যে প্রধানমন্ত্রী সর্বোচ্চ 2 বারের জন্য দায়িত্ব পালন করবেন, এবং এটাই আমাদের মনে হয় যে সিদ্ধান্তে আসা উচিত। এরপরে অন্যরা আলোচনা করে কিভাবে এটার সমাধান নিয়ে আসা যায়, তবে আমাদের প্রস্তাব সুনির্দিষ্ট 2 বার। ধন্যবাদ ডক্টর মিজানুর রহমান। আমন্ত্রণ জানাচ্ছি মৌলানা আব্দুল মাজেদ আতাহারি, নিজামুল ইসলাম পার্টির, এবং এরপরে কথা বলবেন ডক্টর আহমেদ আব্দুল কাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অন্যান্য দায়িত্বশীলগণ, রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবর্গ, আসলে এগুলো নিয়ে তো বিশদ আলোচনা হয়েও গেছে, তারপরেও বেশি আলোচনা করব না, খুব শর্টকাট একটু কথা বলতে চাই। 2 বার 2 মেয়াদ, এই কথাগুলোর বাইরে যাওয়ার পিছনে যে বিষয়টা আমাদের সামনে আজকে স্পষ্ট, সেটা হলো আমাদের পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে কেন্দ্র করেই। শেখ হাসিনা 96 সালে একবার ক্ষমতায় আসলো, তখন আমরা তাকে ফেসিবাদী, স্বৈরাচারী, কর্তৃত্ববাদী বলি নাই। 2008-এর নির্বাচনের পরে আবার ক্ষমতায় আসলো, 2014 সাল পর্যন্ত আমরা তাকে কর্তৃত্ববাদী, স্বৈরাচারী এবং ফেসিবাদী বলি নাই। 14 ভোটারবিহীন নির্বাচনে ক্ষমতায় আসার পর থেকে শেখ হাসিনার মুখোশ উন্মোচিত হয়ে গেল, সে স্বৈরাচার, ফেসিবাদ, কর্তৃত্ববাদ হিসেবে প্রমাণিত হইল। তাহলে এটা অতিরিক্ত ক্ষমতা পাওয়ার কারণেই তার ভিতরে এই অপকর্মগুলো বিকশিত হওয়া শুরু হলো। তো সুতরাং আমরা এগুলো আলোচনা হয়ে গেছে, আমি সুনির্দিষ্টভাবে অনুরোধ করে বলতে চাই, এভাবে আলোচনা করতে 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 একেবারে 2025 আমরা শেষ করে ফেলতে পারবো, আলোচনা শেষ হবে না। তা আমি আমাদের বাংলাদেশের 2টা রাজনৈতিক বড় দল আছে, বিএনপির সালাউদ্দিন ভাই এবং জামাত ইসলামীর তাহের ভাই আছেন, ওনাদের দৃষ্টি আকর্ষণ করে আমি হাউজে অনুরোধ করতে চাই, আমরা বিলম্বিত না করে 2 বারের বেশি একজন ব্যক্তি প্রধানমন্ত্রীর শপথ পাঠ করবেন না। এই কথার উপরে যদি আমরা একমত হতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের রক্ত দেওয়া এই যে ফ্যাসিস্ট, স্বৈরাচারী, কর্তৃত্ববাদীকে কেন্দ্র করে যে আলোচনাগুলো করছি, এটার মধ্যে আমরা সফল হব। আপনারা 2 বারের বেশি একজন ব্যক্তি প্রধানমন্ত্রী শপথ পাঠ করবেন। ধন্যবাদ। তিনি নির্দিষ্ট করে শপথ নিতে পারবে না 2 বারের বেশি। অনেক ধন্যবাদ মৌলানা আব্দুল মাজেদ আতাহারি। আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর আহমেদ আব্দুল কাদের, খেলাফত মজলিস, এবং এরপরে কথা বলবেন জনাব সাইফুল হক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটু বিব্রত বোধ করছি যে গতবার যে আলোচনা হয়েছে, গতদিন এই যে আলোচনা হচ্ছে, লাভটা কি হলো? প্রথমবার বলা হলো হাউসের চেয়ারের পক্ষ থেকে যে আপনারা যারা ভিন্নমত থাকেন তারা বলবেন, কিন্তু দাঁড়িয়ে কিন্তু এই পুরো লাভটা কি হলো? আমি মনে করি এটা স্ট্রিক্ট করা প্রয়োজন, অনুরোধ করা নয়। আপনি যদি মনে করেন যে যারা বিরোধিতা করছেন 2 টার্মের বেশি রাখতে যারা রাখতে 4 পক্ষে, তারা কথা বলুন, কিন্তু যারা আমরা চাচ্ছি 2 টার্ম হবে, এবং একটু ব্যক্তি আমার প্রস্তাব হচ্ছে, কথা বলেছিলাম 2 টার্ম হবে, যদি টার্ম পূরণ করতে না পারেন তাহলে 3 মাস তাকে সুযোগ দেওয়ার অপশন রাখা উচিত মনে করি। আমার কথা স্পষ্ট, 2 টার্ম হবে নিয়ম। যদি কোনো কারণে কোনো মেয়াদ পূর্ণ করতে ব্যর্থ হন, তাহলে যদি মনে করে তাকে আবার সুযোগ দেওয়া দরকার, তাহলে 3য় টার্মটা দেওয়া যেতে পারে। এর বাইরে কোনো অপশন মনে করে থাকা উচিত না। এখন যারা 2 টার্মের বেশি রাখতে চায় প্রধানভাবে, এরা কথা বলবে। আমরা কথা যারা পক্ষে যারা আছে কথা বলার প্রয়োজন নাই, কিন্তু কথা আমরা পক্ষের লোকের কথা বলছি। কিন্তু কাদের ভাই, সেই জন্যই আমাদের সমস্যাটা হয় যে যখন স্লিপটা পায় মনির হায়দার, আমরা ধরে নেই যে উনি
এর বিরোধিতা করে বলবে আমাদের জন্য খুব মুশকিল। তিনজনের বক্তব্য আছে, হয়তো পক্ষে বলছে একই কথা, কালকে যা বলছে আজকে আমরা না। ধন্যবাদ কাদের ভাই, আপনার অবস্থানটা বুঝতে পারছি, অসংখ্য ধন্যবাদ আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য। আমি আজকে একটু ইন্টারজেক্ট করছি কারণ আমাদের আগাতে হবে। আমরা দীর্ঘ আলোচনা কিন্তু সেদিন করেছি, এই যুক্তিগুলো আমরা প্রত্যেকেই বলেছি, আপনারা প্রত্যেকেই বলেছেন কেন কেন নয় ইত্যাদি। এখন যেখানে এসে দাঁড়িয়েছে সেই জায়গাটা কনসেন্ট্রেট করলে, সেই জায়গায় নজর দিলে আমাদের জন্য কাজটা সম্পাদন করা সম্ভব হবে। সেটা হচ্ছে দুটো প্রশ্ন। প্রথমত, মেয়াদ নির্ধারণের ব্যাপারে কোন রকম ভিন্ন মত আমি শুনতে পাই নাই। আবার আমি বলি, যদি মেয়াদ প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ করা হবে এই ব্যাপারে তো কোনো ভিন্ন মত নাই। এটা হচ্ছে একটা। মাননীয় সভাপতি, আমি একটু মেয়াদ শব্দটা বললেই কিন্তু আমি দেখছি যে একটা কনফিউশন চলে আসে, কারণ প্রধানমন্ত্রী তো আসলে কোনো মেয়াদ নাই। সুতরাং আমার মনে হয় মেয়াদ শব্দটা যদি আমরা পুরোপুরি অ্যাভয়েড করতে পারি তাহলে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ইজিয়ার হবে। আপনি বিবেচনা করতে পারেন। মেয়াদ নাই মানে কি, কথা পয়সা বলা হয়েছে, দুইবার বলছেন আর 2 মেয়াদের কথা বলছে। প্রথম 2বার বলা হয়েছিল মেয়াদ তো সংসদের মেয়াদই প্রধানমন্ত্রীর মেয়াদ। জি, যাই হোক, সংসদে মেয়াদ থাকলেও কিন্তু প্রধানমন্ত্রী চেঞ্জ দিতে পারে, অন্য দেশে হয়েছে এটা কোনো সমস্যা না। সেই জন্য বেস্ট হচ্ছে আমাদের থেকে প্রস্তাব ছিল যেটা সংবিধান সংশোধন সংস্কার কমিশনের পক্ষ থেকে, সেটা হচ্ছে 2 বার। বাংলায় বার প্রস্তাব করেছেন 2 মেয়াদের কথা বলছেন। এখন এখানে অনেকে মেয়াদের কথা বলেছেন, সেটাই আমি উল্লেখ করি। আমরা সবাই মেয়াদের, আমি মেয়াদের পক্ষে, আমরা আপনারা মেয়াদের পক্ষে এবং মেয়াদের কথা বলছেন। সাইফুল ভাই কিছু একটা বলতে চাচ্ছিলেন। আমি এখন সাইফুল ভাইয়ের কাছে আসবো। এখন ফ্লোর হচ্ছে, আমার মত হচ্ছে সমস্ত নেতৃবৃন্দ বক্তব্য এসে আর্গুমেন্ট ভাবে না করা উচিত। জি, এটা কাদের ভাই আমরা আশা করি। এখন মাইক্রোফোন নেওয়ার পর আপনি সবাইকে কাউকে আপনারা এত বেশি ভূমিকার প্রয়োজন নাই, সরাসরি কথা বলেন, মতামত দেন। জি, কারণ শেষ করা প্রয়োজনটা। জি জি, সাইফুল ভাই। সাইফুল হক, ওয়ার্কার্স পার্টি। এরপরে আমরা ফিরোজ ভাই আপনার কাছে। মানে আমরা যেটা আমাদের ঐক্যমত কমিশনের সহসভাপতি বললেন, আমরা বারের পরিবর্তে আমরা মেয়াদের ব্যাপারে প্রায় বিপুল অধিকাংশ দল আমরা একমত হয়েছে, এরকম একটা কথা আপনি বললেন শুরুতে। যদিও আজকে কিছু ভিন্ন বক্তব্য এসছে, কেউ কেউ বারের কথা উল্লেখ করেছেন। যদি ধরে নিই যে বিপুল অধিকাংশ আমরা মেয়াদের ব্যাপারে আমরা যদি একমত, মেয়াদটা ক্ষেত্রে প্রথমত আমরা মেয়াদ যেটা বললেন কারেক্টলি বলা হয়েছে যে সংসদের একটা নির্বাচিত সংসদের কার্যকালীন তার মেয়াদটাকে আমরা এখানে মেয়াদ হিসেবে, প্রধানমন্ত্রীটাকেও সেই মেয়াদ বিবেচনা করছি। কোন সংসদ যদি 3 বছরের মাথায় সংসদ যদি রাষ্ট্রপতি ভেঙে দেন তাহলে ওই 3 বছরই হচ্ছে ওই সংসদের মেয়াদ। যদি 4 বছরের মাথায় ভেঙে দেন তাহলে ওই 4 বছর হচ্ছে ওই নির্বাচিত সংসদের মেয়াদ। সেক্ষেত্রে আমরা 5 বছর যেটা বিবেচনা করছি, ব্যাপারটা 10 বছরের নয়। আমার বোঝাপড়াটা আমি একটু ক্লিয়ার হয়ে গেল সাইফুল ভাই। কোন একটা পার্লামেন্টে আমি আসছি, প্রধানমন্ত্রী একাধিকবার পরিবর্তন হতে পারে। বিশেষ করে আমাদের পাশে নেপালে এক্সিস্টিং পার্লামেন্টের এই 4 বছরের মধ্যেই 3 বার 4 বারও তাদের প্রধানমন্ত্রী সেখানে পরিবর্তন হয়েছে। সে অভিজ্ঞতা আমার বিশেষ করে আছে। আমি বহুবার গেছি, যারা বিরোধী দল, সরকারি দল, প্রাইম মিনিস্টার অনেকের সঙ্গে যোগাযোগ নানা ইস্যুতে বিভিন্ন সময় গত 10-15 বছরে। তো সুতরাং আমি সেটা বিবেচনার মধ্যে রাখি। প্রধানমন্ত্রী একবার তিনি আস্থা ভোটে হেরে যেয়ে 3 মাস পরে তিনি আবারও তিনি আস্থা ভোট, মাঝখানে আরেকজন থাকলেন, 3 মাস পরে আস্থা ভোট পেয়ে আবারও তিনি ওই সংসদে আবারও তিনি প্রাইম মিনিস্টার হতে পারেন। তার উপরে দল যদি আস্থা, যদি সংসদ সদস্যরা যদি আস্থা জ্ঞাপন করেন, তাহলে আমরা মেয়াদ বলতে আমি আমরা কোনো বছরটা উল্লেখ করছি না। একটা নির্বাচিত সংসদ শুরু থেকে শেষ পর্যন্ত ভেঙে দেওয়া না পর্যন্ত ওইটাই তার মেয়াদ। তো এই জায়গাটা আমাদের মধ্যে খুব স্পষ্ট একটা বোঝাপড়া থাকা দরকার। এটা এমনকি 6 বছরও হতে পারে, 7 বছরও হতে পারে, 8 বছর হতে পারে। ফলে কোনো বছর উল্লেখ করাটা কোনো সমীচীন নয়। এটা হচ্ছে এই আর্গুমেন্টটা এখানে। আর একজন ব্যক্তি, এটা সবাই আমরা একমত। কেন আমরা 2 মেয়াদের কথা বলছি? একজন ব্যক্তিকে কেন্দ্র করে কোন ধরনের অগণতান্ত্রিক কাঠামো যাতে গড়ে না ওঠে। এবং আমাদের এখানে প্রধানমন্ত্রী, আমরা আগে বলতাম যে রাশিয়ার জারের মতন যেভাবে তিনি এখানে ক্ষমতা চর্চা করে এসছেন,
এই তিক্ত অভিজ্ঞতা আমাদের সবারই আছে। সেই জায়গা থেকে আমরা ব্যক্তি কেন্দ্রিক ক্ষমতা কাঠামোকে ভেঙে দেওয়ার জন্য একটা গণতান্ত্রিক প্র্যাকটিস দলে, সংসদে বা সরকারের মধ্যে আনার জন্যই তো হচ্ছে এই আলোচনা। সেই জায়গা থেকে মনে করি আমরা 2 মেয়াদে যে কথাটা বলেছি, এই আমাদের এখানে আবার দলগুলোর যে গঠন, নেতৃত্বে যে গঠন, নেতৃত্বে যে ধারাবাহিকতা, যে প্রশ্ন, এবং সেখানে এই জায়গাগুলো থেকে বারের পরিবর্তে মেয়াদের কথাটা এই বিবেচনা থেকে এসছে। আমি মনে করি যেটা ঐক্যমত কমিশনের সভাপতি যেটা শুরুতে বললেন, আমরা যদি মেয়াদের ব্যাপারে যদি একমত হতে পারি এই আন্ডারস্ট্যান্ডিং থেকে, তাহলে আমার মনে হয় যে আমরা আলোচনাটাকে খুব দীর্ঘায়িত না করে হয়তো আমরা একটা সমাধানের জায়গায় আসতে পারি। আর 100% আমরা সব ব্যাপারে একমত হতে পারবো এরকম চিন্তা না করা ভালো। তো সে জায়গা থেকে যদি পারলে আরেকটু বোঝাপড়া করে, যেটা বললেন, একটু দ্রুত আমরা এগোই। এবং এমনকি একজন প্রধানমন্ত্রী তিনি এক সংসদে টেকনিক্যালি বা থিওরিটিক্যালি বা তিনি 2বারও 3বারও তিনি প্রধানমন্ত্রী হিসেবে তিনি শপথ গ্রহণ করতে পারেন একটা সংসদের মেয়াদকালে। মানে টেকনিক্যালি একবার হেরে গেলেন, আবার তিনি জিতলেন, আবার হেরে গেলেন, আবার তিনি জিতলেন, ফলে সে আলোচনা আমরা না যাই। ফলে আমরা ওই মেয়াদের জায়গাটা করতে পারলে এটা আমাদের ঐতিহ্য, আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি, বোঝাপড়ার দলগুলোর গঠন, নেতৃত্বের জায়গা থেকে সেটা সম্ভবত সমীচীন হবে আর কি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। জনাব ফজলুর রশিদ ফিরোজ, সাধারণ সম্পাদক বাসদ। এরপরে আসবো জনাব কাজী আতাউর রহমান, আপনার কাছে। মাননীয় সভাপতি, ঐক্যমত্য কমিশনের সদস্যবৃন্দ এবং শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, মানে আলোচনা তো এসেছে এখানে, যেটা মানে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে যেটা প্রস্তাব এখানে উত্থাপন করা হয়েছে, একটা আছে যে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ, নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশ, এই দুইটার মধ্যে একটু পার্থক্য আছে এবং এই দুইটাকে সম্মিলিত করে এখানে আলোচনার জন্য উত্থাপিত যে প্রস্তাব, সেই প্রস্তাবটা কিন্তু এখানে যেটা ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে এখানে দেওয়া হয়েছে, একই ব্যক্তি সর্বোচ্চ 3বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন, তবে তিনি একাধিক্রমে 2বারের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না। আলোচ্য সূচি কিন্তু এইটা, এখানে আলোচ্য সূচি এখানে বোঝা হচ্ছে। আমরা 19 তারিখ যখন আলোচনা করেছিলাম, আমরা লিখেছিলাম আলোচনায় উত্থাপিত প্রস্তাব, এটা আলোচনায় এসেছে, আমরা এটা আপনাদেরকে কমিউনিকেট করেছি যে সংবিধান সংস্কার কমিশন বলেছে 2বার, এটা লেখা আছে। 2 নম্বর নির্বাচন সংস্কার কমিশন বলেছে সর্বোচ্চ 2 মেয়াদ, এটা বলেছে। আলোচনা একটা প্রস্তাব এসছে, যেহেতু আমরা এই প্রথমবারের মতো সকলে একত্রে বসেছি, সেই হেতু যেহেতু উঠেছে সেটা আমরা জানিয়ে রাখছি আপনাদেরকে। এটা সংবিধান, আমাদের ঐক্যমত্য কমিশনের কোনো প্রস্তাব নেই, এইভাবে ক্যারেক্টারাইজ করলে এই জিনিসটাকে ভুল হবে। এটা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মধ্যে দিয়ে এই প্রস্তাবটা উত্থাপিত হয়েছে। রাজনৈতিক দলের পক্ষ থেকে কেউ কেউ এই প্রস্তাব করেছে, আমাদের কাছে মনে হয়েছে এই প্রস্তাবটা টেবিলে থাকা দরকার। এখানে আমরা যেটা বলেছি আমাদের দলের পক্ষ থেকে আলোচনায়ও আগে বলেছি এবং লিখিতভাবেও বলেছি যে 2বার এটা আছে। এখানে একটা বিতর্ক আছে, 2বার, 2 মেয়াদ সম্পূর্ণ না করতে পারলে, পুরো মেয়াদ সম্পূর্ণ না করতে পারলে কি হবে, এগুলো একটা টেকনিক্যালিটির নানা ধরনের আলোচনা আছে। এইটা যদি আমরা বাদও দেই এই টেকনিক্যাল আলোচনাগুলো, সেটা তো নির্ভর করে যে মেয়াদ শেষ হয়ে গেলে ওই সাইফুল ভাই যেটা বললেন যে একই ব্যক্তি একবার আস্থা ভোটে হেরে গেলেন, আবার পরবর্তীকালে আস্থা ভোটে জিতে আবার হতে পারলেন। এটা তো ওই দলগুলোর উপরে নির্ভর করে, সংসদ সদস্যদের উপরে নির্ভর করে। এইখানে আমার মনে হয় যে 2বার লাইফ টাইমে 2বার মানে প্রধানমন্ত্রীর মেয়াদটা সর্বোচ্চ লাইফ টাইমে 2বার, এটা উল্লেখ করাটাই ভালো। যে এইটা উল্লেখ করে আমাদের দলের পক্ষ থেকে আমরা সেটা বলতেছি। আর একই সাথে এইটার সাথে আরেকটা বিষয় এখানে যুক্ত করা আছে, সংবিধান সংশোধনের মাধ্যমে 2বার নির্বাচিত প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদে অযোগ্য হবেন। এটা কি আলোচনার জন্য এখন কি এই বিষয়টা? এখন এটা আলোচনা করছি না, আমরা এই আলোচনা করব রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গ যখন আসবে তখন আমরা এটা ওই জায়গায় নেব। এখন আমরা শুধুমাত্র টার্মের প্রশ্ন, যে টার্ম লিমিট করা হবে কিনা, লিমিট করা হবে এটা সবাই বলছেন। 2 নম্বর বিষয় হচ্ছে টার্ম লিমিটের ক্ষেত্রে হচ্ছে মেয়াদ হবে না বার হবে। 2বারের বিষয়েও সকলে কম, মানে অলমোস্ট সকলেই একমত। এখন এটা 2 টার্মস না 2 টাইমস, এটা হচ্ছে প্রশ্ন। আমরা আমাদের দলের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে বলছি যে এটা
লিমিট করা দরকার প্রধানমন্ত্রীর মেয়াদটা, এবং এটা 2 বারে সীমাবদ্ধ রাখাটা উচিত। অনেক ধন্যবাদ জনাব ফজলুর রশিদ ফিরোজ। আমন্ত্রণ জানাচ্ছি গাজী আতাউর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ। এরপরে আমি আসবো জনাব মমিনুল আমিন, আপনার কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, আসলে প্রধানমন্ত্রীর মেয়াদ 1 বার 2 বার 3 বার হবে কি হবে না, এটা আসলে আমরা মনে করি প্রয়োজনীয় সংস্কারের মধ্যে আমাদের মনে হয় এটা পড়ে না। কারণ হলো যে প্রধানমন্ত্রী যদি ভালো হন এবং তিনি যদি রাষ্ট্রের স্বার্থে কাজ করেন, তাহলে উনি মেয়াদ কত হবে এটা বড় বিষয় না। তারপরেও ঐক্যমতের স্বার্থে আমরা এখানে সর্বোচ্চ 2 বারের পক্ষে, এটা হলো আমাদের অবস্থান। আর একটা বিষয় যেটা আসছে যে সময়টা, মেয়াদটা কেমন হবে, যে কোনো সংকটের কারণেই তো তিনি হয়তো মেয়াদের 5 বছরের মধ্যে ওনাকে চলে যেতে হবে। তো যিনি সংকট মোকাবেলা করতে পারেন না, তার জন্য আবার সময় বাড়ানোর তো প্রয়োজন নেই। হয়তো দল তাকে পদত্যাগে বাধ্য করছে, অথবা জনগণ বাধ্য করবে। যে কোনো ক্রাইসিস, তো ক্রাইসিস মোকাবেলা করলে তো উনি সময় পাইতেন, যে মোকাবেলা করতে পারেন না, বুঝতে হবে ওনার যোগ্যতার সংকট আছে। আরেকটা বিষয় হলো যে এখানে মৌলিক সংস্কারের মধ্যে আমরা যেটা প্রয়োজনীয় সংস্কার আমরা যেটা মনে করি, যে উচ্চ কক্ষ নিয়ে এখানে আলোচনা হয়েছে, উচ্চ কক্ষের নির্বাচনের পদ্ধতি নিয়ে, কিন্তু উচ্চ কক্ষ নিয়ে কিন্তু বিগত দিনে সংকট ছিল না, উচ্চ কক্ষই ছিল না, সংকট ছিল হলো বর্তমান নির্বাচন ব্যবস্থা নিয়ে। কিন্তু সেই সংকটের জায়গাটাই আসলে ওইভাবে এখানে এজেন্ডায় আনা হয় না। সেটা হলো নিম্ন কক্ষ নির্বাচন পদ্ধতিতে আমাদের। আপনাকে আমি একটু ইন্টারাপ্ট করতে বাধ্য হচ্ছি এই কারণে যে আমরা নিম্ন কক্ষ উচ্চ কক্ষের প্রশ্নটা পরে আলোচনা করব না, আমি সেটা বলছি না। আমি যেটা বলতে চাচ্ছি যে যেখানে সংকটের মূল জায়গা যে নির্বাচন পদ্ধতি, আমরা নিম্ন কক্ষেও নির্বাচন পদ্ধতি সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতির প্রস্তাব করেছি, কিন্তু এটা এজেন্ডায় নাই। এখানে আরো অনেক দল এটা করেছে, কিন্তু সেটা এজেন্ডা নাই। কিন্তু যেই বিষয়গুলো আসলে মৌলিক কোনো বিষয় না, সেগুলো কিন্তু নিয়ে অনেক সময় এখানে ব্যয় করা হচ্ছে, বারবার কথা বলা হচ্ছে। আমার মনে হয় এখানে রাষ্ট্রের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো এই নিম্ন কক্ষের নির্বাচন পদ্ধতিটা কি হবে। এই ব্যাপারে আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর এখানে কথা বলা দরকার, যুক্তি উপস্থাপন করা দরকার। আমরা সেখানে বলেছি নিম্ন কক্ষে পিয়ার পদ্ধতি, উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতির এখানে কোনো তাৎপর্য নেই, নিম্ন কক্ষ যদি পিয়ারে না হয়। এই জন্য আমরা বলেছিলাম, এবং আমাদের পাশাপাশি আরো অনেক রাজনৈতিক দল বলেছে, যে নিম্ন কক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন না হলে নির্বাচনে গুণগত কোনো পরিবর্তন হবে না, পার্লামেন্টে গুণগত কোনো পরিবর্তন হবে না, রাজনীতি শুদ্ধ হবে না, এবং আমরা কালো টাকার মালিক, পেশি শক্তি, এদেরকে পার্লামেন্টে যাওয়ার জন্য আমরা কোনো বাধাগ্রস্ত করতে পারবো না। এই জন্য আমার মনে হয় এটা এজেন্ডায় আনা উচিত, এটা এজেন্ডাই নাই। ধন্যবাদ। ধন্যবাদ জনাব গাজী আতাউর রহমান। আমন্ত্রণ জানাচ্ছি জনাব মমিনুল আমিনকে, তিনি এনডিএম মহাসচিব। এরপরে কথা বলবেন জনাব জুনায়েদ সাকি। এরপরে দুঃখিত, না, কিন্তু আপনি কথা বলতে চেয়েছেন। আচ্ছা, ধন্যবাদ। মমিনুল আমিন। আমাদের সমস্যাটা বলি, আমাদের সমস্যা একটু বোঝার চেষ্টা করুন। মনির হায়দারের কাছে একটা স্লিপ আসলো, ধরুন আমার নাম, আমি আর রিয়াজ কথা বলতে চাই। এখন আমরা প্রথমে সিদ্ধান্ত নিয়েছি যারা ভিন্ন মত পোষণ করবেন তারাই কথা বলবেন। তারপর আমি স্লিপটা পাঠানোর অর্থটা কি, আমি ভিন্ন মত পোষণ করি, কথা বলতে চাই। আমরা তো এটা প্রিএম্প্ট করতে পারবো না, আমরা তো কোনো অবস্থায় অনুমান করতে পারবো না যে আপনি বলবেন কি বলবেন না। ফলে ফ্লোর দেওয়ার পরে আপনি কি বলছেন, তখন দেখা যাচ্ছে সমস্যাটা তৈরি হচ্ছে। ফলে আপনাদের কাছে আবারও অনুরোধ করি, আমি আজকে একটু ইন্টারজেক্ট করছি, প্লিজ আমাকে একটু মানে করতে হচ্ছে, সেজন্য আমি ক্ষমা প্রার্থী, কিন্তু আলোচনার অগ্রগতির জন্য আমি করছি। সেটা হচ্ছে যদি আপনারা ভিন্ন মত থাকে তাহলে বলুন যুক্তিটা। কারণটা হচ্ছে যে গত দিনের আলোচনায় কিন্তু আমরা এই জায়গায় এসেছিলাম যে 3/4 মনে করে লিমিট করা দরকার, 2 টার্মসের লিমিট করা দরকার। এখন প্রশ্নটা উঠেছিল গতবারও মেয়াদ বার এটা নিয়ে, সেখানে যদি ক্লারিফিকেশনের প্রশ্ন থাকে সেটা বলুন, অন্য কোনো প্রস্তাব থাকলে বলুন।
ধন্যবাদ সহসভাপতি। আমি ভিন্নমত প্রকাশ করে বক্তব্য দিব। বক্তব্যের শুরুতে আমি একটু মনির ভাইয়ের প্রশংসা করতে চাই। উনি এই সংস্কার কমিশনে মাননীয় প্রধান উপদেষ্টার প্রতিনিধি এবং ক্রিয়েটিভ ভাবে যেভাবে সিটিং বলছিলেন যে সবাই একসাথে ঐক্যমত হয়েছে। আমাদের দলের একটা ব্যতিক্রম অবস্থান ছিল, আমরা প্রধানমন্ত্রীর মেয়াদ লিমিট করার পক্ষেই ছিলাম না। তবে কেন ছিলাম না সেটা গতদিন বলেছি, আমি নতুন করে আজকে আর যুক্তি দিব না। আমরা এটাও বলেছিলাম হাউসে যেটা আলোচনা হবে তার প্রেক্ষিতে আমরা আমাদের দলের অবস্থান আজকে তুলে ধরবো। আমাদের অবস্থান হচ্ছে পরপর 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, এটা আমাদের দলের অবস্থান। আমরা হচ্ছে কনজিকিউটিভ 2 টার্মস, তারপরে গ্যাপ দিয়ে আবার হতে পারবে, এটা আমরা স্পষ্ট করে আজকে বলছি। তো এটা হচ্ছে আমাদের দলের অবস্থান। শেষ একটা কথা বলবো, আমি আমাদের একজন সম্মানিত নেতৃবৃন্দ বলেছেন যে সব দল একমত হলো, কোন একটি দল হয়তো ভিন্ন মত প্রকাশ করলে সেই ক্ষেত্রে কি হবে। আমি কোনো কাউকে আঘাত করে বা কোনো কাউকে বড় করে বলবো না। একটা ছোট উদাহরণ দিয়ে শেষ করবো বক্তব্য। পুরো দেশের নদী খননের কথা চিন্তা করা হলো, দেখা গেল যে কোন নদীতে আসলে ড্রেজিং এর প্রয়োজন নাই, তবে শুধুমাত্র একটা নদী ড্রেজিং করার দরকার, সেটা হলো পদ্মা নদী। এখন অর্থ মন্ত্রণালয় বা আমাদের পরিকল্পনা মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবেন যে না, নদী যেহেতু সবগুলো একটা নদীরও ড্রেজিং করার প্রয়োজন নাই, তাহলে শুধু পদ্মা নদীতে ড্রেজিং করে কি হবে, এটা সিদ্ধান্তটা বাদ দিলাম। আমি আসলে হয়তো বোঝাতে পেরেছি, আর বেশি কথা বলবো না। মাননীয় কমিশনকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব মমিনুল আমিন। আমন্ত্রণ জানাচ্ছি জনাব ফরিদুজ্জামান ফরহাদ, চেয়ারম্যান এমপিপি। এবং এরপরে আপাতত এই বিষয়ে কথা বলবার আর কেউ নেই বলে মনে হচ্ছে, তখন আমরা অন্য সাবজেক্টে যাব। না, এদিক থেকে এদিক থেকে কেউ কথা বলতে এখনো চাননি। জি, জনাব ফরিদুজ্জামান ফরহাদ। আমরা আমাদের দল এবং জোটের মধ্যে পরপর 2 বার প্রধানমন্ত্রী থাকবে, তারপর একবার গ্যাপ দিয়ে আবার থাকতে পারে। এখন এটাকে গ্যাপ দিয়ে কয়বার থাকতে পারে একের অধিক। এখন আমাদের মত হচ্ছে দল যাকে মনোনীত করে, দল যদি মনে করে যে না আমার এই লোক যোগ্য, একে আমি 5 বার প্রাইম মিনিস্টার করবো, এই রাইটটা কাটলে তো আমরা করে দিতে পারি না। যে দল ট্রেজারি বেঞ্চে যাবে সংখ্যাগরিষ্ঠ হবে, হ্যাঁ, তা একটা গ্যাপ আপনারটা আমরা সাইডটা করবেন না। 2 বার থাকার পর একবার গ্যাপ দিয়ে যদি আরো 2 বার করতে চায় দল, সেটা করতে পারে। সেটা দলের উপর ডিপেন্ড করবে, তার কাকে প্রাইম মিনিস্টার করবে, কতবার করবে, এই রাইটটা আমাদের কাটেল করা ঠিক হবে না, এটা আমি মনে করি। ধন্যবাদ। ধন্যবাদ জনাব ফরিদুজ্জামান ফরহাদ। এর মধ্যে আরো 2 জন স্লিপ পাঠিয়েছেন, আরো স্লিপ আসছে। মনে হয় আরো কিছুক্ষণ এই সাবজেক্ট আমাদের কথা শুনতে হবে। এখন আমাদের জানাচ্ছি সাধনা মহল, আমজনতার দল। এরপরে কথা বলবেন মাওলানা জুবাইর আহমেদ। প্রধানমন্ত্রীর মেয়াদ প্রশ্নে আমজনতা দলের মতামত হচ্ছে পরপর 2 বার, আর এরপরে লাইফ টাইমে গ্যাপ দিয়ে সর্বোচ্চ 1 বার, অর্থাৎ মোট 3 বার। আর আমি গত দিন একটা অনুরোধ করেছিলাম, কিছু মনে না করলে অনুরোধটা আবার রাখতে চাই আপনাদের বিবেচনার জন্য। ব্যক্তি হিসেবে স্লিপ পাঠিয়ে এভাবে না করে আমরা যদি আপনারা যদি দল হিসেবে প্রথমেই ডেকে দলীয় মতামতটা নেন, আমাদের সময়টা বাঁচবে। এরপরে বিজ্ঞ কারো মতামত থাকলে আমরা শুনলাম। অনেক ধন্যবাদ, এটা বিবেচনায় রাখবে কমিশন। এখন আমন্ত্রণ জানাচ্ছি মাওলানা জুবাইর আহমদ এবং এরপরে যারা মুস্তাফিজুর রহমান ইরান কথা বলবেন। আমি যে সিলেট দিয়েছি এটাতে সংবিধান এবং রাষ্ট্রের মূলনীতি নিয়ে আমি কথা বলতে চেয়েছিলাম। এই বিষয়ে দুঃখিত, এখন সে আলোচনায় আমরা যাচ্ছি না, আমার কোনো কমেন্ট নেই। জি, পরে এই বিষয়ে আমরা আপনাকে আমন্ত্রণ জানাবো। জনাব মুস্তাফিজুর রহমান ইরান। ধন্যবাদ। শুরুতেই আমি কমিশনকে ধন্যবাদ জানাই আজকে সুন্দর একটা পরিবেশ এবং সবাইকে সামনাসামনি দেখার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমরা ওই দিনে এই বিষয় নিয়ে আলোচনা করেছি, মতামত দিয়েছি এবং আমাদের মতামত পরিষ্কার যে প্রধানমন্ত্রী পরপর 2 বার হবেন, একবার গ্যাপ দিয়ে আবার 2 বার হবেন, এরপরে গ্যাপ দিয়ে আবার হবেন, যদি ওনার দ্বারা সম্ভব হয় জীবনে 10 বার হবেন। আমি বোধহয় আমার কমিশনকে আমি বুঝাতে পেরেছি। 2 বারের পরে একবার গ্যাপ থাকবে, আবার 2 বার হবে, আবার একবার গ্যাপ থাকবে, আবার 2 বার হবে, এবং যদি দরকার হয় যতবার সম্ভব তিনি তার লাইফে ততবার হবেন। এটাই আমরা চাই। ধন্যবাদ জনাব মুস্তাফিজুর রহমান ইরান। মাননীয় সহসভাপতি, এই সাবজেক্টের উপরে আপাতত আর কারো আলোচনা আর কোনো আলোচক নাই এই সাবজেক্টের উপরে মনে হচ্ছে।
আপনারা এই ক্ষেত্রে আমি বলি, যদি আপনারা আমাকে অনুমতি নেন, আমাকে দিন, সেটা হচ্ছে যে আপনারা আগে যে সমস্ত আপনাদের পক্ষ থেকে যে সমস্ত মতামত কেউ স্প্রেডশিট আকারে কেউ স্প্রেডশিটের বাইরে দিয়েছে, তারপর আপনাদের সাথে আলোচনা হয়েছে, সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আপনাদের বক্তব্যগুলো আমাদের কাছে আছে। সেই ক্ষেত্রে আমি যদি সরাসরি কোনো কোনো রাজনৈতিক দলকে তাদের অবস্থান তার একটু স্পষ্ট করতে বলি, সেটা আমি আশা করি আপনাদের জন্য পক্ষপাত বলে বিবেচিত হবে না। আমি এটা বলে নিলাম এই কারণে যে ভুল বোঝাবুঝির অবকাশ থাকতে পারে, যে আপনাদের যে অবস্থান সেই অবস্থান আমাদের কাছে যে ডকুমেন্টেড আছে সেই বিবেচনা থেকে আমি প্রশ্ন করতে চাচ্ছি, যদি আপনাদের কোনো আপত্তি না থাকে, অথবা আমাদেরকে আসলে ওই সাইড টক হিসেবে পাশে আলাদা করে কথা বলতে হবে, যে কোনো একটা পদ্ধতির এই ক্লারিফিকেশনটা দরকার। এটা আমার কাছে মনে হয়েছে এই কারণে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে আলোচনার সময় জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে মতামত দেওয়া হয়েছিল সেই মতামতটা এইরকম, এটা একটা ব্যাখ্যা এখন প্রয়োজন হয়ে পড়েছে এই আলোচনার মধ্যে, এবং সেই জন্য সালাউদ্দিন সাহেব আপনার আমি একটু মনোযোগটা আকর্ষণ করছি। আপনারা যেটা বলেছিলেন সেটা হচ্ছে কোনো ব্যক্তি একাধিক ক্রমে তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে নিয়োগ লাভে যোগ্য বলিয়া বিবেচিত হইবে না, এরূপ বিধান করাই যথেষ্ট। এবং সেই অবস্থান থেকে আমার কাছে যেটা মনে হয়েছে আপনারা তৃতীয়বার বার শব্দটি ব্যবহার করেছেন, এবং আমরা কি তাহলে বলতে পারি, আমার বোঝার ক্ষেত্রে ভুল হলে প্লিজ ক্ল্যারিফাই এবং প্লিজ বেয়ার উইথ মি, সেটা হচ্ছে যে আপনারা তাহলে বলছেন যে দুইবারের মেয়াদে, সর্বোচ্চ 2 বারের মেয়াদে আপনারা সীমিত করতে চান। আমি কি বুঝতে ভুল করেছি আপনার অবস্থান দলের? সেটা তো আমাকে বলার সুযোগ দিতে হবে। হ্যাঁ, সেই জন্য না আমি প্রশ্নটা তুলব, কারণ হচ্ছে যে এই জায়গায় এসে দাঁড়াতে আমি, যেহেতু আপনাদের লিখিত বক্তব্য আছে, আমি একসাথে এই প্যাকেজে অ্যান্সার দিয়ে আপনি শেষ করেন। জি, আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। শোনা যায় কিনা ঠিক মতো? আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার অন্য একটি অনুষ্ঠান থাকার কারণে আমি আপনাদের সাথে প্রথম থেকে যোগদান করতে পারিনি। দ্বিতীয় হচ্ছে যে আলোচনাগুলো গত 3 দিন আমরা করেছি, তার বোধহয় কিছু কিছু আইটেমস আজকে আলোচনা হবে সেটা বুঝে নিয়েছি। তার মধ্যে প্রথম আলোচনা হচ্ছে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে। প্রথমে আমি প্রফেসর আলী রিয়াজ সাহেবের এই প্রথম অংশের জবাবটা একটু প্রাইমারিলি দিয়ে নিই। আমরা সংস্কার কমিশনে লিখিতভাবে দলের পক্ষ থেকে যেই মতামতটা দিয়েছি, প্রথম দিকে আমাদের প্রস্তাব ছিল সংবিধান সংস্কার কমিশনের কাছে 6টা কমিশনের রিপোর্ট প্রকাশিত হওয়ার পরে, জাতীয় ঐক্যমত্য কমিশন গঠিত হওয়ার পরে আমরা যখন দলীয়ভাবে আলোচনা করতে গিয়েছি, সেই আলোচনার প্রেক্ষিতে আপনি যেটা বলেছেন, আলোচনাতে অনেক কথাবার্তা হয়েছে এসছে, কিন্তু কোনো সিদ্ধান্ত আসেনি। সেই জায়গাতে আমরা ইন্টারপ্রিট করতে গিয়ে এই কথাগুলো বলেছিলাম যে আমাদের লিখিত মতামতের মানই হচ্ছে 31 দফা আমরা যেটা উল্লেখ করেছি, লিখিত প্রস্তাবে যেটা উল্লেখ করেছি এবং আলোচনার সময় যেটা উল্লেখ করেছি সেটা সেম। That means not more than 2 consecutive terms. মেয়াদ এর বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকবেন না। সেটার ইন্টারপ্রিটেশনটা এটা দাঁড়ায় যে 2 মেয়াদ একাধিক ক্রমে থাকতে পারবেন, এরপরে গ্যাপ থাকতে হবে। তারপরের ব্যাখ্যাতে আমি এখন আর যাব না, সেটা আলোচনার বিষয় আছে। আর দ্বিতীয় অংশ হচ্ছে আপনারা এখানে যেটা বলেছেন যে পরপর 3 বার থাকতে পারবে না, সেটা তো সিম্পল, এটা তো আর ইন্টারপ্রিট করার কিছুই নেই। পরপর 2 বারের বেশি থাকতে পারবেন না, অর্থাৎ পরপর 3 বার থাকতে পারবেন না, তারপরে গ্যাপ থাকবে, এরপরে অপশন থাকবে, সেটার ইন্টারপ্রিটেশন এটা। এখন আপনারা যে সমস্ত আলোচনা এখানে এসেছেন, আলোচনা উত্থাপিত প্রস্তাব বলে একটা প্রস্তাব এখানে আমি দেখছি, বিগত দিনের আলোচনাতেও আপনি বলেছিলেন যে একই ব্যক্তি সর্বোচ্চ 3 বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন, তবে তিনি একাধিক ক্রমে 2 বারের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না। এটা আলোচনায় উত্থাপিত প্রস্তাব হিসেবে আপনি লিখেছেন। এগুলো আলোচনা অনেক হয়েছে, কোনো রকমের কোনো সিদ্ধান্ত আসা যায়নি। এবং দ্বিতীয় লাইনে আপনি লিখছেন এখানে আপনারা একই ব্যক্তি একই সঙ্গে দলীয় প্রধান, প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা হতে পারবেন না, সেটার বিধান করা।
এগুলো নিয়ে আমরা আমাদের অবস্থান বহুবার বলেছি, প্রেসে বলেছি, আপনাদের সাথেও বলেছি। যে দ্বিতীয় অংশেরটা আমি বলি, যেহেতু এটা প্যাকেজ হিসেবে আলোচনা করছি, দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী একই সাথে থাকতে কোনো বাধা নেই। যেহেতু গণতন্ত্রের সূতিকাগার যেখানে ওয়েস্টমিনস্টার টাইপ অফ গভর্নমেন্ট এখনো চলছে, আগে থেকেই চলছে, সেখানে দলীয় প্রধানমন্ত্রী হতে কোনো বাধা নেই। তবে পৃথিবীর বিভিন্ন দেশে পার্লামেন্টারি প্র্যাকটিসে দলীয় প্রধানকেই প্রধানমন্ত্রী করা হয়েছে, সবসময় তা নয়, ব্যতিক্রম হয়েছে, সেটা হওয়া যায়। কিন্তু আমরা এখানে বলেছি একটা পার্টির রাইট, একটা ডেমোক্রেটিক প্র্যাকটিস এবং একজন ব্যক্তির ডেমোক্রেটিক রাইট খর্ব করা ঠিক হবে না। অপশনটা ওপেন রাখতে হবে। শুধুমাত্র দলীয় প্রধান হওয়ারটা কি অপরাধ? দলীয় প্রধান হওয়ার কারণেই সেই ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবেন না, সেটা হওয়া ঠিক নয়। এটা ডেমোক্রেটিক প্র্যাকটিস হতে পারে না। আর দ্বিতীয় হচ্ছে, আমরা কেন ধরে নিচ্ছি যে দলীয় প্রধানকেই পার্লামেন্টারি পার্টি যারা মেজরিটি হবে তারা প্রধানমন্ত্রী করবেন? নাও তো করতে পারেন, বাট অপশনটা থাকা ঠিক, অপশনটা খোলা রাখা ঠিক হবে। তার জন্য আমি একটু ইন্টারাপ্ট করি। জি, ইউ আর অলওয়েজ অ্যালাউড। থ্যাংক ইউ। আমরা ওই আলোচনাটা এখন যাচ্ছি না, ওইটাকে সেপারেট হয়। আমরা যদি টার্ম লিমিটের আলোচনাটা শেষ করতে পারি, এটা যদি আলাদাভাবে যখন আমরা আলোচনা করব যে তিনটা পজিশনে থাকা না থাকার প্রশ্নটা, যদি সেটা এক ধরনের এগ্রিমেন্ট হয় সেটা হবে অথবা হবে না, সেটা হতে পারে, বিভিন্ন রকম কম্বিনেশন হতে পারে, পারমিউটেশন কম্বিনেশন, ওখানে আমরা যাচ্ছি না। এখন আমরা প্রিসাইসলি টার্ম লিমিটের প্রশ্নটাকে ডিল করছি। এইখানেই রিয়াজ ভাই আমার আপত্তিটা, আমরা যদি একটা প্যাকেজ হিসেবে আলোচনা না করি, পিস বিল হিসাবে একবার আলোচনা করি প্রধানমন্ত্রীর মেয়াদ, আরেকবার আলোচনা করি যদি প্রেসিডেন্টের ক্ষমতা, আরেকবার আলোচনা করি এনসিসির গঠন, আরেকবার আলোচনা করি সিনেটের মানে আপার হাউসের গঠন, তাহলে পরে এই পিসমেল আলোচনাতে সলিউশন আসবে না। এই জিনিসগুলো সবই রিলেটেড। আপনি সিনেটকে কি ক্ষমতা দিবেন, সিনেটের মনোনয়ন বা নির্বাচন পদ্ধতি কি হবে, কত সদস্য হবে, সেটা না হয় একটা ফ্লেক্সিবল আলোচনা। তারপরে আপনি প্রেসিডেন্টকে কাছে কি কি ক্ষমতা দিবেন, এবং এইটা লেজিসলেচারের কাছে প্রধানমন্ত্রীর কি কি ক্ষমতা আপনারা লিমিট করবেন, এবং এনসিসি কে আপনি বডি হিসাবে সেই কমিশন করবেন কিনা, এগুলো সবকিছু তো প্রধানমন্ত্রীর মেয়াদ এবং ক্ষমতা এগুলোর সাথে সম্পর্কিত। তো সুতরাং পিসফুল হিসাবে আলোচনা করতে গেলে শুধুমাত্র আপনি প্রধানমন্ত্রীর লিমিট করবেন, হাত পা বাঁধবেন বা ক্ষমতা কমিয়ে দেবেন, এনসিসির ক্ষমতা বৃদ্ধি করে দেবেন, তাহলে পরে এক্সিকিউটিভের ফাংশনটা নিয়ন্ত্রিত হবে এবং প্রেসিডেন্টের হাতে ক্ষমতা দিবেন। আবার আপার হাউসকে আপনি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের জন্য ক্ষমতা দিবেন, আবার বলবেন যে এটা পিআর পদ্ধতিতে আপার হাউস সিলেকশন হতে হবে, জেনারেল বিলই পাস হবে না তাহলে আপার হাউসে। ওইসব পাস করার কোনো বিধান আমরা রাখিনি, ফেরত দেওয়ার বিধান রাখছি, মতামতের বিধান রেখেছি। তো এগুলো যদি সব একসাথে আলোচনা না আসে প্যাকেজ হিসাবে, তাহলে পরে পিসফুল হিসাবে কোনো সমাধান তো আসতে আমার মনে হয় যে পারবেন না। তো সুতরাং জিনিসগুলো একসাথে প্যাকেজ করলে ভালো। আমি এখানে কনস্টিটিউশন ডিল করতে এসেছি, এখানে রাষ্ট্রীয় ব্যাপার, আমাদের রাষ্ট্রের ভবিষ্যতের ব্যাপার। এখানে কোনো ব্যক্তির অথবা কোনো পার্টির কোনো আদর্শের স্টাবলিশমেন্ট করার কোনো উদ্দেশ্য নিয়ে আমরা এখানে আসিনি। তো যদি তাই হই, আমরা তো আলোচনায় এসেছি, আমরা প্রস্তাব দিয়েছি, সিস্টেম আমরা পরিবর্তন চাই। আমরা প্রধানমন্ত্রীর যাতে একটা একনায়ক না হয়ে উঠতে পারে, সংসদীয়ভাবে যাতে কোনো একনায়ক তন্ত্রের উৎপত্তি না হয়, সেটা আমরা চাই বলেই তো এই আলোচনা করছি এবং লিমিট করছি। আগে তো এই আলোচনা তখনই ছিল না, এবং আগে ছিল যে প্রধানমন্ত্রী একই ব্যক্তি যতবার খুশি হতে পারবেন, সেটা তো আমরা নাই। আমরা একটা সংস্কারের মধ্যে আসছি। সুতরাং প্রধানমন্ত্রীকেই শুধু সবকিছুতে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে, বাকি সব অর্গানগুলোকে দিয়ে, প্রেসিডেন্টকে দিয়ে, এনসিসি কে দিয়ে, আপার হাউসকে দিয়ে, তাহলে প্রধানমন্ত্রী হিসাবে তার ফাংশন এত বেশি লিমিট করা হলে তো রাষ্ট্র পরিচালনা কোনো ভারসাম্য হলো না। আপনি কোনো একটা অর্গানকে দুর্বল করে ভারসাম্য প্রতিষ্ঠা করতে পারবেন না। সব এক্সিকিউটিভ, লেজিসলেচার এবং জুডিশিয়ারিকে ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করতে দিতে হবে। অবশ্যই ডেমোক্রেসিকে সেফগার্ড করার জন্য এটা রক্ষা কবচ হিসেবে কোনো কোনো অর্গান কাজ করবে, ডেমোক্রেটিক ইনস্টিটিউশন কাজ করবে, সেগুলো আমরা স্ট্রেনথেন করি। কিন্তু এখানে আমরা উদ্দেশ্য যেটা দেখছি, শুধুমাত্র প্রধানমন্ত্রীকে এখানে কেন যেন অ্যাকিউজ করা হচ্ছে যে এটাই এভাবে করতে হবে।
তো আমার মনে হয় যে প্যাকেজ হিসেবে আমরা একটা আলোচনায় যাই, এখানে আমরা কারো কোনো দলের আদর্শকে প্রতিষ্ঠা করার চেষ্টা না করি, আমরা রাষ্ট্রকে প্রাধান্য দিই এবং রাষ্ট্রকে প্রাধান্য দিতে গেলে ভারসাম্যমূলক একটা রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে গেলে কোনটা করলে ভালো হয় সেটা করি। আমাদের এখানে অনেকেই পার্লামেন্টে কাজ করেছেন, অভিজ্ঞতা আছে, আমি দেখতে পাচ্ছি। তা আপনারা ইন প্র্যাকটিস যারা পার্লামেন্টে কাজ করেছেন তারা তো জানেন যে কিভাবে লেজিসলেচারকে ফাংশন করতে দিতে হবে, এক্সিকিউটিভকে ফাংশন করতে দিতে হবে। এখন যদি থিওরিটিক্যালি আমরা মনে করি একজন ব্যক্তি স্বৈরাচার হয়েছিল সেজন্য ওইটাকে মাথায় রেখে আমাদেরকে সমস্ত সংস্কার করতে হবে, তাহলে বোধহয় আমরা মিসলিড হব। থ্যাংক ইউ ভেরি মাচ। না সালাউদ্দিন ভাই, এখানে একটু ডিসএগ্রিমেন্টটা নোট করিয়ে এই কারণে যে আপনি যেভাবে প্যাকেজ হিসেবে আলোচনার কথা বলছেন সেটার একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আপনি মানে প্রভিশনস গুলোকে যদি সেপারেট না করেন পুরো প্যাকেজটা এক জায়গায় দাঁড়ায় না। আপনি পিস মিলে আলাপ করার সুবিধা হচ্ছে যে আপনি যদি কনস্টিটিউশনের দিক থেকে দেখেন, আপনি ডিফারেন্ট আর্টিকেল দিয়ে আমরা কথা বলি, আপনি একবারে পুরোটা করে যদি ফিট না করে, ফিট যে কারণে আমরা বললাম যে আপার হাউসের আলোচনা না করলে প্রেসিডেন্টের পাওয়ারের প্রশ্ন উঠছে না। আপনি কি যেহেতু প্রাইম মিনিস্টারের প্রশ্নটা আপার হাউসের সাথে রিলেটেড না, সেই জন্য আমরা আলোচনা খুলেছিলাম। কিন্তু যে আপনাকে আরেকটু মানে সাপোর্ট করি বা কমপ্লিমেন্ট করি বা হেল্প করি, যাই বলেন আপনি, বার প্রধানমন্ত্রীর কতবার এবং কত মেয়াদ, এটার মধ্যে অনেক বিতর্ক আছে অবশ্যই। এই যে 1 বছরে তো 3বারও প্রধানমন্ত্রী চেঞ্জ হতে পারে পার্লামেন্টারি পার্টির ডিসিশনে। আবার মেয়াদ বলতে প্রধানমন্ত্রীর কোনো মেয়াদ নেই, যেহেতু প্রধানমন্ত্রী যে কোনো সময় অপসারণ হতে পারে বা সংসদ যে কোনো সময় ভেঙে যেতে পারে। আমরা এটা একটা স্ট্যান্ডার্ড মাথায় রেখে এই প্রস্তাবটা দিয়েছিলাম 2 মেয়াদ। এই জন্য মেয়াদটা আমরা মনে রেখেছি যে 5 বছরের জন্য একটা পার্লামেন্টের মেয়াদ হয়, সেই মেয়াদ হিসেবে আমাদের ট্রেডিশনে দেখা গেছে যে মোটামুটি প্রত্যেক মেয়াদে সম্পন্ন করেই প্রধানমন্ত্রী, উইথ এ ফিউ এক্সেপশন, প্রধানমন্ত্রী হয়তো তার কার্য সমাপ্ত করেছেন। এখন যদি আমরা বৎসরে যেতে পারি, সাপোজ ইন টার্মস, আমি শেষ করি রিয়াজ ভাই, প্রধানমন্ত্রী কোন ব্যক্তি লাইফ টাইমে সর্বোচ্চ কত বছর থাকতে পারবেন, নো ম্যাটার কতবারে হইল, সেই জায়গায় আলোচনা করতে পারেন কিনা দেখেন। তাহলে মেয়াদ এবং মেয়াদ বা বার, এই বিতর্কটা হয়তো আমরা একটা সমাপ্তি করতে পারবো যে লাইফ টাইমে একজন ব্যক্তি প্রধানমন্ত্রী যতবারই হোক না কেন, যতবারে প্রধানমন্ত্রী হোক না কেন, সর্বোচ্চ এত বছর কার্যকাল তার থাকবে, যতবারই হোক। সেই আলোচনায় আসতে পারেন কিনা দেখেন। আমি একটু ইন্টারজেক্ট করেছিলাম যে কারণে যে আপনারা লিস্টটা দিয়েছিলেন আমি পড়ছিলাম, তো এখানে তৃতীয়বার বলেছিলেন কোন ব্যক্তি একাধিক্রমে তৃতীয়বার, একাধিক্রমে কথাটা আছে, তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে নিয়োগ লাভের যোগ্য বলিয়া বিবেচিত হইবেন না। সেটা তো ইন্টারপ্রিটেশন ঠিক আছে, মানে 2 কনসিকিউটিভ টার্মস, অর্থাৎ পরপর 2বারের বেশি কেউ হবেন না, অর্থাৎ পরপর 3বার হবেন না, সেই ইন্টারপ্রিটেশন ঠিক আছে, পরপর 2বারের বেশি হবেন না। কিন্তু তারপরে যদি 1 মেয়াদ গ্যাপ থাকে, তারপরের বার যদি কোনো একই ব্যক্তি যদি প্রধানমন্ত্রী হয়, সেই অসঙ্গতা আছে। এখন আপনারা সমস্ত জটিলতা, সমস্ত ইন্টারপ্রিটেশনের সমাপ্তি করতে পারবেন যদি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে সর্বোচ্চ কত বছর দায়িত্ব পালন করতে পারবেন, সেই আলোচনাতে যদি আসেন। এটা জাস্ট আমি একটা অল্টারনেটিভ হিসেবে ফ্লোরে ওপেন ডিসকাশনের জন্য প্রস্তাব করতেছি। তাহলে হয়তো একটা আসলে মেয়াদের কথাও থাকবে না, কতবার হলেও সেটাও থাকবেন না। তাহলে পরে সর্বোচ্চ এক ব্যক্তি কত বছর দায়িত্ব পালন করতে পারবেন, যত মেয়াদে হোক যতবারই হোক, সেই আলোচনায় যদি আসেন হয়তো একটা টাইম আসতে পারবেন আপনারা সলিউশন। সেটা তো আমি পক্ষে, আমি এই কারণে ওই বার মেয়াদের কথাটা তুললাম তালাউদ্দিন ভাই, আপনাদের লেখার কারণে পড়লাম পরে। এখন যেটা হতে পারে, আমরা একটা ব্রেকওয়ে সেশনে যেতে পারি, ধরুন 15-10 মিনিটের জন্য আপনারা আলাপ করে এসে, এইখানে আমি আপনাকে বলি যে আমি যে উদাহরণটা দিয়েছিলাম, থাইল্যান্ডের কনস্টিটিউশন হচ্ছে একমাত্র কনস্টিটিউশন যেখানে প্রাইম মিনিস্টারের টার্ম লিমিট আছে। এই নিয়ে আলোচনা হয়েছে বিভিন্ন দেশে, এমনকি আজকে আমরা যখন কথা বলছি তখন মালয়েশিয়াতে এই নিয়ে আলোচনা চলছে।
রুলিং পার্টি একটা প্রস্তাব দিয়েছে 2 টার্মসের, কারণ তাদের এক্সপেরিয়েন্স হচ্ছে যে 2জন প্রাইম মিনিস্টার 10 বছর বেশি থেকে অথরিটেরিয়ান হয়েছিলেন, থার্ড প্রাইম মিনিস্টার 9 বছর কয়েক মাসের পর অথরিটেরিয়ান হওয়ার পথে চলে গেছিলেন। সেই জন্য তারা এই নিয়ে 3বার বালের সাথে প্রস্তাব উঠেছে। এখন খুব ভেহেমেন্টলি নিয়ে আলোচনা হচ্ছে, বাইরে কোনো দেশে উঠেছে, আমি ডিটেলসে যাচ্ছি না। কিন্তু থাইল্যান্ডে একটা ইয়ার মেনশন করা আছে যে আমার এই মুহূর্তে মনে হয় ওদের 12 ইয়ার্স, ওদের টার্ম অনুযায়ী আর কি ওরা ইয়ারটা করেছে 2টা টার্মের হিসাবে। আমি এক্স্যাক্টলি আমার কাছে নোটটা দেখতে হবে, সরি দেখা উচিত ছিল, কিন্তু তারা ইয়ার মেনশন করেছে। মালয়েশিয়াতে আলোচনা হচ্ছে টার্মসের আলোচনা, 2 টার্মসের আলোচনা। অন্যত্র যেখানে এই প্রশ্ন উঠেছে, ইসরায়েলে যখন উঠেছে টার্মসের প্রশ্ন উঠেছে। ইন্ডিয়াতে মোদি 3rd টার্মের সময় যে ডিসকাশন হয়েছে এটা টার্মের আলোচনা হয়েছিল। আপনারা চাইলে যেটা আমরা করতে পারি, এখন যেহেতু আপনারা ইনফর্মালি কথা বলতে চাচ্ছেন বিয়ন্ড দি গ্লেয়ার অফ দ্য মিডিয়া, টেলিভিশনের, লেটস টেক এ ব্রেক। আমরা 15 মিনিট ব্রেক করে আপনারা নিজেরা আলাপ করে আমরা এসে এটা রিজলভ করে বাকিটা আঁকাবো আর কি। এটা আমাদের ক্যাপ ফর্মে রিজলভ করতে হবে। সেই প্রস্তাবটা কি গ্রহণযোগ্য মনে হচ্ছে আপনাদের কাছে? না, এটা আপনি যেটা বললেন যদি সেটা সম্ভব হয় তো খুবই ভালো, কিন্তু আমার মনে হয় না যে এটা ইজি। প্রিন্স একটু চেষ্টা করে দেখি, চেষ্টা করতে পারি, অথবা না কোনো আপত্তি নেই, সেটা আমরা তো চেষ্টা করতে পারি। কিন্তু আমি এইটাকে রেফার করতে চাই, আপনারা যেহেতু আলোচনাটা লিড করেছেন, আপনারা বসছেন যে আজকের পরে আপনারা আবার বসবেন, তখন আপনারাও কথা বলে পরে এটা নিয়ে আরো কোনো প্রস্তাব উত্থাপন করতে পারেন কিনা সেটাও বিবেচনা করেন। আর অবশ্যই যদি সময় দেন সেটা আমরা আমার মনে হয় একটু আমরা জগৎ পাল্টানোর জন্য ভাবতে পারি। আমার আপনারা একটা চেষ্টা করুন, 15 মিনিট টাইম নেন, কথা বলেন, অফ দ্য রেকর্ড আমাদের দায়িত্ব থাকছে। আমরা কিছু প্রিন্স আপনাকে আমি আমরা আসলে রিভাইজ করতে আমাদের কোনো আপত্তি, কিন্তু রিভিশনটা আপনাদের দিক থেকে আছে। কমিশন কোনো কিছু নতুন করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে না, করবে না, এটা আপনাদেরকে আমি প্রথম দিনই বলেছি। আমরা 6টা কমিশনের ভিত্তিতে, তারপরে আপনাদের আলোচনার মধ্যে থেকে যা এসছে তার ভিত্তিতে আমরা এখন সকলে মিলে পরস্পরে আলোচিত করে যে জায়গায় যেতে পারবো সেটাই হচ্ছে বেস্ট প্রসেস। আপনি যদি ব্রেক দিতে চান আমাদের কোনো আপত্তি নাই, তবে আমরা যারা বার বা টার্মস আমরা ইউজ করেছি, আমাদের মাথায় কিন্তু একটা পূর্ণাঙ্গ সংসদের মেয়াদকেই আমরা চিন্তা করেছিলাম। যদি সংসদের মেয়াদ 5 বছর হয় তো তাহলে 2 টার্মস মানে 10 বছর হয়। যদি এটা কখনো 4 বছর হয়, আপনার একটা প্রস্তাব মেনেছিলেন যেটা নাকচ হয়ে গেছে অলরেডি, সেক্ষেত্রে আনসার্টেনিটি বা মাঝখানে যে ব্যতিক্রম এটাকে চিন্তা না করে, কারণ এটার উপরেই ঝামেলা হচ্ছে যে অর্ধেক সময় যদি শেষ হয়ে যায়, পূর্ণ মেয়াদ যদি শেষ হয়ে যায়, আমার মনে হয় যদি 10 ইয়ার্সকে আপনি ফিক্স করতে পারেন, এই 10 না, আমি আমার কথাটা বলছি। আমি প্রথমে বলেছি আমাদের বিরতি দিতে কোনো আপত্তি নেই, ওটা আমি অলরেডি এন্ডোর্স করে বলেছি। তবে আমাদের তো একটা জায়গায় আসার জন্য আনসার্টেনিটি রেখে বক্তব্য রাখলে তাহলে এখানে আসা যাবে না। সেই জন্য আমার এটা ধারণা হচ্ছে যে আমরা যখন 2 টার্মস বলেছি, আমরা বলেছি লাইফ টাইমে, এটা কনজারভেটিভ শুধু নয়, ফুল লাইফ টাইমে 2 টার্মস আমরা বলেছি। তখন আমরা টার্মটাকে একটা ফুল টার্ম হিসাবেই ধরে নিয়ে আমরা কথা বলেছি। মাঝখানে অ্যাক্সিডেন্ট হলে, ভিন্ন কিছু হলে সেটা তো একটা ব্যতিক্রম আছে। যখন আমরা কোনো আইন করব, নিয়ম করব, তখন যেটা স্বাভাবিকতা যেটা থাকে সেটাকেই স্ট্যান্ডার্ড ধরেই কিন্তু নিয়মটা আমাদের ফিক্স আপ করা উচিত বলে আমি মনে করি। তো সেক্ষেত্রে যদি 10 ইয়ার্স আমরা করি, এখানে আর বিতর্ক করার কোনো সুযোগ নেই। যারা মোর দেন 2 টার্মস না, তারা তো কম্প্রোমাইজের জন্য তো সকলকে বলা হয়েছে। আপনি একটা বক্তব্য টেলিভিশনে দেখতেছি, আপনি বলছেন সবাই কিছু ছাড় দিলে তাহলে ঐক্যমত আসা সম্ভব। তো আমিও সেটা মনে করি। বিএনপির পক্ষ থেকে যেহেতু ওনারা বলেছেন যে টাইম ফিক্স করতে, আমি মনে করি 10 ইয়ার্স হতে পারে। এবং আমরা যদি একটু সকলে কিছুটা এদিকে দিক সেরে যেখানে আসি, তাহলে আমরা অন্তত এই বিষয়টি ঐক্যমত হতে পারি। 10 ইয়ার্স আর 2 টার্মসে সবসময় পার্থক্য হবে না যদি ফুল টার্ম আমরা থাকতে পারি। যদি ফুল টার্ম না থাকতে পারি তখন একটু ঝামেলা হবে। এই জন্য আপনি বিরতি দিয়ে আবার আমরা আলোচনা আসতে পারি।
তবে আমাদের ওপিনিয়নটা আমরা বলেছি। আমরা একটু বিরতি দিয়েই আসি, একটু মিডিয়ার বাইরে থেকে কি আপনারা একটু কথা বলে 15 মিনিট, এখন 12:35 12:50 আমরা একত্রিত হই। আপনার একটু, আমি যেটা বুঝতে পারছি এখন আমার বোঝাটা 1 মিনিট, আপনি কি কিছু বলতে চাচ্ছেন? কি দুই মেয়াদ আলোচনা করা ছিল না? হ্যাঁ, নির্বাচন সংস্কার কমিশন কিন্তু বলেছে যে 2 মেয়াদে সীমিত করা। 2 মেয়াদ এবং তারপর আবার বার, অনেক ক্ষেত্রে এটার যে জটিলতা সেটা লেখার সময় বলার সময় ঠিকঠাক থাকে নাই। একটু কারেকশন দিই তাকে, যদি আপনি আমাকে এলাও করেন একটু কারেকশন। দুটো সংস্কার কমিশনের কাছ থেকে প্রস্তাব এসেছে, তো দুটোর ক্ষেত্রে কিন্তু বার বলা, সর্বোচ্চ 2 বার। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বলেছে সর্বোচ্চ 2 মেয়াদে, লেখা আছে, আপনি দেখেন না, লেখা আছে সর্বোচ্চ 2 মেয়াদে সীমিত করা নির্বাচন সংস্কার কমিশনের প্রস্তাব। হ্যাঁ, নির্বাচন সংবিধান, আপনি নির্বাচনের কথা বলছেন, নির্বাচন ব্যবস্থা বলেছে সর্বোচ্চ 2 মেয়াদে, সংবিধান বলেছে সংবিধান সংস্কার কমিশন। না না না, একটু আমি আপনাকে আপনার পয়েন্টটাতে আসা দেখ, এই বিতর্ক সিমেন্টিক বিতর্কে আমরা না যাই। না, আমি আমার পয়েন্টটা বলছি যে যেহেতু সংবিধান সংস্কার কমিশন 2 বারের কথা বলেছে, নির্বাচন সংস্কার কমিশন 2 মেয়াদের কথা বলেছে, আমরা এতদিন ধরে যে আলোচনা করেছি, আপনি এখানেই লেখা আছে, আপনি যা দেখেন, তো এইখানে যে এতদিন ধরে আমাদের যে আলোচনা বার আর মেয়াদের ক্ষেত্রে যে জটিলতা, সেই জটিলতা কিন্তু খুব আলোচিত হয় নাই। অনেক ক্ষেত্রে আমরা এটা মানে অল্টারনেটিভ হিসেবে বলে ফেলেছি, কখনো 2 বার কখনো 2 মেয়াদ। এখন যেহেতু এই বার এবং মেয়াদের মধ্যে একটা সমস্যা দেখা দিয়েছে, অথবা এর মধ্যে আরো জটিলতা আছে, সেই কারণে একটা সলিউশন হচ্ছে বছর। আমরা 10-15 মিনিটের রিসেশন চাই এবং 15 মিনিটে আমরা এই আলোচনাটা করি যে এইটা এই বছরের সীমাবদ্ধ করা। ঠিক আছে, আমরা এখন 15 মিনিটের ব্রেক নিচ্ছি এবং আমাদের মিডিয়া রিকোয়েস্ট হচ্ছে যে এইটা এই সময়টা আমরা অফ এয়ার থাকবো, আপনারা একটু আলাপ করে এটা প্রপোজ হচ্ছে 10 ইয়ার্সে লিমিট করা, না হলে আমরা মানে একটা ইয়ার দিয়ে দিলে সেটা একটু সমাধানটা সহজতর হবে মনে হচ্ছে। ঠিক আছে, আপনারা একটু বাংলাদেশ টেলিভিশনের যারা আছেন তারা এই বিরতির সময়টা আপনারা সরাসরি প্রচার করবেন না, এটা লাইভ থাকবেন না, আপনারা লাইভ টার্মিনেট সেশনে কমপ্লিট সেশনে না আসা পর্যন্ত। ঠিক আছে, ধন্যবাদ।